আচ্ছা, প্রথমে বলি যে আহ, গত ক্লাস তো মোটামুটি আমরা বেসিকের উপরে কয়েকটা কাজ করলাম, তাই না? তো ওই বিষয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, বা বাসার সবার কি মোটামুটি পিসিটিসি সেট আপ শেষ? হ্যাঁ, কার কার হয়নি? কেন, মানে কি কারণ? আচ্ছা, আর আপু? আচ্ছা, মানে বুঝতে না পারার কারণে করতে পারেননি এরকম কেউ আছে কিনা? আচ্ছা, কি বুঝতে পারেননি বলেন। কি গুলা? জোরে বলেন। ইমেল অ্যাকাউন্ট খোলা দেখানো যদি এই ক্লাসে আমার দেখাতে হয়? কি সাইট? ক্লাস ভিডিও দেখাইছি না? স্পষ্ট করে রেকর্ড করা আছে একদম, কোথায় ক্লিক দিছি, কোথায় কি হয়েছে। এই এইগুলো খুবই বেসিক জিনিস। ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, এই একটা ক্রোম প্রোফাইল ক্রিয়েট, খুবই বেসিক জিনিস। এটা আপনার নিজেই এই চ্যালেঞ্জ নিতে হবে। আমি দেখাই দিছি, এইটাই অনেক। এই কোর্সে এটা দেখানোরই কথা না। দেখা, মোবাইলে আপনি পিসি আছে না, ডাউনলোড করে কম্পিউটারে দেখবেন। কম্পিউটার নাই কেন? হ্যাঁ, মনে করেন যে আপনি, কি দিয়ে উদাহরণ দেওয়া যায়? গুগল ড্রাইভে দেবে কে? আপনার দেখা তো শুধু না, প্র্যাকটিস করবেন না? আপনি তো বলছেন ওই যে ক্রোম প্রোফাইল, তাহলে আপনি কিসে খুলবেন? আপনি খোলার চেষ্টা কিসে করছেন? হ্যাঁ, হ্যাঁ। আহ, ওই শোনেন, গোঁজামিল দিয়ে সব কাজ হয় না। মানে আপনার, হ্যাঁ হতে পারে যে অর্থ একটা ফ্যাক্ট এখানে, যেটা কম্পিউটার কিনতে গেলে, কিন্তু গোঁজামিল দিয়ে সবকিছু হবে না। আপনার একটা কম্পিউটার মাস্ট, কারণ এটা প্রফেশনাল কোর্স। সো আপনি এখানে যে জিনিসটা করবেন বাসায় প্র্যাকটিস করতেই হবে। আবার আপনার পোর্টফোলিও রেডি করতে হবে। আর আপনি ৩ মাস পরে যে যখন লুক ব্যাক করবেন, তখন আপনার কাছে যদি ওই জিনিসপত্র না থাকে, আপনি কিন্তু জিরো। ঠিক আছে? তো কিছু জিনিস আমাদেরকে এটা খরচ করতেই হবে এই ফিল্ডে কাজ করার জন্য। লেখাপড়া করতে গেলে যেরকম খাতা কলম বই কেনা লাগে, এখানে কম্পিউটার ঠিক ওরকম একটা জিনিস, একদম ম্যান্ডেটরি সাবজেক্ট। তো ধরেন আপনার এটা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার করা উচিত। এবং আমাদের ইয়ে ভাই, আর আপনার নামটা ভুলে গেছিলাম, নামটা বলেন একটু কাইন্ডলি। হ্যাঁ, রাকিব ভাই। রাকিব ভাই পিসি চলতেছে ভালো? কি? আপডেট দিয়ে দেবেন, সমস্যা কি? কিসে? আপনার 10 দেওয়া আছে? অক্টোবর আসুক, তার আগে 11 শিফট করে দেবেন। এটা পেন ড্রাইভে নিয়ে যে দিয়ে দিলেই তো হয়ে গেল। না, এরকম কিছু না। সবই পাওয়া যায়। ও সবই পাওয়া যায়। ঠিক আছে। এখন যেটা বলতেছি যে আপনার পিসি তো ভালো চলতেছে। মোটামুটি দেখেন, উনি একটা কম বাজেটে একটা পিসি নিছে রিফারবিশ, উনার চলতেছে। তো আপনার যদি বাজেট শর্ট হয়, ওরকম একটা পিসি নিয়ে নিতে পারেন। ঠিক আছে? কিন্তু একটা কম্পিউটার মাস্ট। হ্যাঁ, আমরা মানে আমাদের ধারণা এরকম যে ধরেন এই কোর্স গুলোতে শুধু কোর্স করলেই হয়ে যায়, আসলে কিন্তু না। এখানে অনেক কাজ কাম আছে যেগুলো নিজেরই করতে হবে, যেগুলো নিজেরই রেডি করা লাগবে, আদারওয়াইজ আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে বাধ্য। ঠিক আছে? তো এটা দ্রুত ব্যবস্থা করে ফেলেন, দ্রুত। ৮-১০ হাজার টাকায় কম্পিউটার পাওয়া যায় এখন। আপনার এখন দরকার সার্ভাইভাল করার জন্য যেটা, পরবর্তীতে যখন টাকা পয়সা হবে তখন আপনি ভালো মানের একটা কম্পিউটার বানায় ফেলবেন বা তখন কিনে ফেলবেন। এখন আপাতত না হলে নয়, কাজ করার মতো। আর আমাদের ডিজিটাল মার্কেটিং আসলে ওই জায়গাটা ফ্লেক্সিবল আছে, যে খুব ভালো কনফিগারেশনের কম্পিউটার না হলেও চলে আপাতত। হ্যাঁ, তো মোটামুটি ক্রোম এবং ইন্টারনেট ভালো চলে, এরকম একটা কম্পিউটার হলেই চলবে। ঠিক আছে? আপাতত সেইভাবে একটা প্ল্যান করে ফেলেন, নাহলে কিন্তু পিছা যাবেন। আর আর কোনো, আর কারো সমস্যা কোনো? হুম? আর কারো কোনো সমস্যা বলেন? কারো কোনো সমস্যা না? হ্যাঁ, নাই? আপনি আপনি করেননি কেন বলেন? নেটে কি হয়েছে? হ্যাঁ, নাই বাসায়?
তো মোবাইল ইন্টারনেট যথেষ্ট ভালো, কিন্তু আপনার আনলিমিটেড কানেকশন লাগবে, ইন্টারনেট নিতে হবে। হ্যাঁ, ওই যে বললাম তো কিছু জিনিস আমাদের এখানে লাগবেই। আপনার কম্পিউটার লাগবে, ইন্টারনেট লাগবে। এটা তো বেসিক ম্যান্ডেটরি জিনিস। না হলে কোনোভাবেই কিন্তু সম্ভব না। ঠিক আছে? পরবর্তীতে পিছিয়ে যাবেন। যাই হোক, আমরা শুরু করি প্র্যাকটিক্যাল ক্লাস। আজকে তো দেখেন, আমরা মোটামুটি এসইও নিয়ে অনেক কথা বলছি। ঠিক আছে? হ্যাঁ, আসেন না। অনলাইনে রানা ভাই আছে আজকে, কিন্তু এখনো জয়েন করে নাই। ঠিক আছে? যাই হোক, তাহলে আমাদের মোটামুটি আজকে শুরু করব। তো দেখেন, আমি গত ক্লাসের আগের ক্লাসে আপনাদেরকে বুঝাইছিলাম মেইনলি একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড কতটা ইম্পর্ট্যান্ট। মনে আছে কি? কিওয়ার্ড কতটা ইম্পর্ট্যান্ট? আবার একটু আমি ছোটখাটো আকারে এটা রিপিট করি আর কি। দেখেন, আমরা যখন যে কোনো কিছু ইন্টারনেটে সার্চ করি বা ব্রাউজ করি, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, গুগল হোক, আমরা কি করি বলেন তো? আমরা যে এখানে একটা ট্যাব নিয়ে ধরেন এখানে সার্চ করে দিই, কথার কথা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানা দরকার, আমি ডিজিটাল মার্কেটিং এখানে সার্চ করে দিলাম। তাহলে এখানে আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ডেটা আসলো। তো এই যে আমি সার্চ করলাম যে শব্দগুলা দিয়ে, এই শব্দটাই হলো কিওয়ার্ড। ঠিক না? এবং এইখানে যে পেজগুলো র্যাঙ্ক করে আছে, এই যে ১ নম্বরে ইনভেস্টোপিডিয়া, ২ এ মেইলচিম্প, ৩ এ সিম্পলি লার্ন, ৪ এ ওরাকল, এইভাবে প্রত্যেকটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন পেজ র্যাঙ্ক করে আছে। তো এই পেজগুলো র্যাঙ্ক করে আছে কোন টপিকের উপরে? এই টপিকের উপরে বা এই কিওয়ার্ডের উপরে, এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের উপরে। তো আপনি যদি এখন একটা ওয়েবসাইট বানান এবং সেই ওয়েবসাইটে ধরেন আপনি সে ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং বেজে একটা ওয়েবসাইট তৈরি করবেন, বা আপনার ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টই বানাইছে এই রিলেটেড একটা ওয়েবসাইট, তাহলে ক্লায়েন্ট চাইবে কি যে ডিজিটাল মার্কেটিং বা এই রিলেটেড যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে তার ওয়েবসাইট যেন টপ পজিশনে আসে। তো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি আছে? ধরেন এসইও দিয়ে সার্চ দিলেও যেন আসে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে সার্চ দিলেও যেন আসে, লিড জেনারেশন দিয়ে দিলে যেন আসে, ইমেল মার্কেটিং দিয়ে দিলে যেন আসে, তারপরে হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং দিলে যেন আসে। মানে ডিজিটাল মার্কেটিং এর যত বেসিক ক্যাটাগরি আছে সেগুলোতে সার্চ দিলে যেন তার ওয়েব পেজ গুলো টপ পজিশনে আসে। এটাই তো একটা মানুষের চাহিদা। কারণ আপনার ওয়েবসাইটের পেজ গুলো যখনই টপ পজিশনে আসবে তখনই আপনি কি পাবেন এখানে? কি পাবেন? প্রথমত কি পাবেন? ট্রাফিক পাবেন, ভিজিটর পাবেন। কারণ আপনার ট্রাফিক না আসলে বা ভিজিটর না আসলে সেইখানে কোনো ভ্যালু নাই। আমি কিন্তু খুব ভালোভাবে ব্রেকডাউন করছি আগে। আপনাদের কিন্তু এই বিষয়গুলো বেসিক কনসেপ্টটা মাথায় রাখতে হবে। ধরেন একটা জায়গায় আপনি দোকান দিলেন, ওই দোকানে যদি কাস্টমার না আসে তাহলে ওই দোকানে কোনোদিনও সেল হবে না। তো একটা ওয়েবসাইটে ঠিক ওই একইভাবে ট্রাফিক আসা লাগবে বা ভিজিটর আসা লাগবে, আদারওয়াইজ ওই ওয়েবসাইটে সেল বলেন, আপনার আদার যে বিভিন্ন অ্যাডসেন্সের থ্রুতে ইনকাম বলেন, অ্যাফিলিয়েট বলেন বা সার্ভিস প্রোভাইড বলেন, কোনো কিছুই সম্ভব হবে না। তার মানে কি ওই ওয়েবসাইটে কোনো ইনকাম আসবে না। এটুক তো কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এখন আমরা একটা ওয়েবসাইট ধরেন তৈরি করব যেটা ডিজিটাল মার্কেটিং এর উপরে। এখন ওইখানে কোন কিওয়ার্ড গুলো নিয়ে আমি কাজ করলে টপ পজিশনে যেতে পারবো সেটা অ্যানালাইসিস করা দরকার। কারণ আপনি এই কিওয়ার্ডে র‍্যাঙ্ক করতে পারবেন কি পারবেন না, এটা খুব একটা মানে চিন্তার বিষয় আছে প্রথম দিকে। চিন্তার বিষয় কেন? মনে আছে? মনে আছে কি বলছিলাম? আমি বলছিলাম এমপি ইলেকশনের সাথে একটা তুলনা করেছিলাম। ঠিক আছে? ভাই ওই সিগনেচার লাস্টে যাওয়ার সময় করেন, প্রচুর সময় পাবেন আপনারা। আমি ছেড়ে দিয়ে যাবানে, ওইটা নিয়ে এখন হেডেক বন্ধ করেন। আগে কথা শুনেন ভালো করে, তারপরে অন্য কিছু। যাই হোক, দেখেন, আমি বলছিলাম যে কাল ফোন আছে, একটু ভাইব্রেট করে রাখেন। যাই হোক, তো যেটা বলছিলাম যে আমরা গতদিন উদাহরণ দিয়েছিলাম যে এমপি ইলেকশনের সাথে। ধরেন আপনি একজন এমপি হইতে চান, কারণ আপনি আজকে মনে করলেন কালকে এমপি হবেন, এটা কি হওয়া সম্ভব?
এখানে কম্পিটিশন আছে না, এখানে আপনার অনেক প্রসিডিউর আছে না, আপনি একটা পর্যায় থেকে একটা পর্যায়ে যেতে গেলে এর পিছনে অনেক বেশি আপনার এফোর্ট দেওয়া লাগে না, বা আপনাকে বুঝতে হবে না যে আমি ওই পর্যায়ে যেতে গেলে আমার কি কি করা লাগবে। তো এখন আপনি ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডে যদি গুগলের টপ পজিশনে আসতে চান, আপনার এরকম কম্পিটিশন আছে কি না এটা অ্যানালাইসিস করার দরকার আছে। বা আপনি টপে র্যাঙ্ক করলেন, র্যাঙ্ক করলে আপনার লাভ কি সেটাও জানার দরকার আছে নাকি? বেসিক কনসেপ্ট কি বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে বলবেন যে এটা বুঝতে পারতেছি না। আমরা এসইও শিখতেছি কেন? প্রথমত, যে এসইও করলে একটা ওয়েবসাইটের পেজগুলোকে গুগলের টপ পজিশনে নিয়ে আসতে পারবো, এটাই তো এসইওর পারপাস। আর টপ পজিশনে আনলে কি হবে? ভিজিটর আসবে বা ট্রাফিক আসবে, আর ট্রাফিক আসলে কি হবে? ইনকাম হবে। এখন একটা ওয়েবসাইটে আসলে থাকে কি, কন্টেন্ট থাকে বিভিন্ন বিষয় নাকি? তো এখন ওই কন্টেন্ট গুলো কিসের উপরে হয়? বিভিন্ন কিওয়ার্ডের উপরে হয়। ধরেন আপনি একটা রেসিপির ওয়েবসাইট বানাইছেন, এখন ওই ওয়েবসাইটের ভিতরে আপনি বিভিন্ন টাইপের রেসিপির উপরে কন্টেন্ট পাবলিশ করবেন, তাহলে প্রত্যেকটা যে রেসিপি, ওই রেসিপির টপিকটাই তো একটা কিওয়ার্ড, তাই না? তাই না? ধরুন ফিশ রেসিপি, সালাদ রেসিপি, মাটন রেসিপি, বিফ রেসিপি, চিকেন রেসিপি, বিরিয়ানি রেসিপি, খিচুড়ি রেসিপি, প্রত্যেকটাই তো একটা কিওয়ার্ড। মানে আপনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি এগুলো সব কাভার করবো, এখন কাভার করেন তাতে সমস্যা নাই, কিন্তু কাভার করে আপনি ওই টপিক গুলোতে আসলে গুগলের টপ পজিশনে জায়গা পাবেন কিনা সেটা তো একটা বিবেচনার বিষয়। এবার ধরেন পেলেন জায়গা, জায়গা পাইলেও আপনি আসলে কি লাভ পাবেন, মানে কি পরিমাণ ভিজিটর পাবেন সেটাও একটা বিবেচনার বিষয় নাকি? ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি এমপি হবেন, এমপি হলে কি কি ফ্যাসিলিটিস পাবেন আপনি জানেন, আর আপনি না জেনে তো এমপি হইতে চাইবেন না, আমাকে তো কষ্ট করে লাভ নাই। অনেক দেশে হতে চায় না, কারণ ওইসব দেশে অনেক বেশি দায়িত্ব, বেতনের বাইরে 1 টাকাও নেওয়ার সুযোগ নেই। আমাদের দেশে, হ্যাঁ, বাংলাদেশে তো বাদ দেন ভাই, বাংলাদেশে তো রাজনীতি ফুল টাইম পেশা। এটা তো বাইরের দেশে এটা তো পেশা না, আপনার চাকরি করে বা অন্য কিছু করে আর রাজনীতি করে আলাদা, ওখান থেকে কোনো ইনকাম ওই অর্থে নাই। ঠিক আছে, তো এখন দেখেন বিষয়টা কি, যে আমাদের তাহলে এই পেজগুলোকে র‍্যাংক করানোর ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে, আমার কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করতে হবে, বা কোন কিওয়ার্ড গুলো নিয়ে আমি কাজ করতে পারবো বা পারবো না সেইটা প্রথমে আমাকে বের করতে হবে। এটা হলো প্রথম কাজ। আবার যে ওয়েবসাইট নিয়ে কাজ করব তার কম্পিটিশন অ্যানালাইসিসও করতে হবে। আপনাদেরকে মনে আছে না আমি এখানে দেখাইছি, এই যে একটা ডোমেইন দিয়ে investopedia.com, তাই না? আপনি এখানে যে কোনো ওয়েবসাইট বসালেই হবে। জাস্ট আমি এটা তো উদাহরণ দেখাইছিলাম যে এখানে অথরিটি স্কোর কত, ট্রাফিক কত আছে, এর অর্গানিক কিওয়ার্ড কতগুলো আছে, মনে আছে না? তো আমি এখন একটু কিওয়ার্ড ওভারভিউ নিয়ে কথা বলি, যে কিওয়ার্ড এত বেশি কেন ইম্পর্টেন্ট। ধরেন এই ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা কি অবস্থা, ধরেন আমরা এখানে যদি কিওয়ার্ডটা বসায় সার্চ করি, তাহলে দেখেন এই কিওয়ার্ডের গ্লোবাল ভলিউম আছে হলো 810 কে। আমি এখানে কিওয়ার্ডের দুইটা প্যারামিটার নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে, মনে আছে? সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি। মানে একটা কিওয়ার্ডে আপনি গুগলের টপে র্যাঙ্ক করলে কি পরিমাণ ভিজিটর পেতে পারেন সেটাই হলো তার সার্চ ভলিউম। আর র্যাঙ্ক করতে গেলে কি পরিমাণ ডিফিকাল্টি বা কি পরিমাণ ঝামেলা আপনার পোহানো লাগবে সেটাই হলো কিওয়ার্ডের ডিফিকাল্টি। এখন দেখেন এই ডিজিটাল মার্কেটিং এই টপিকে যদি আপনি গুগলের টপে র্যাঙ্ক করেন, আপনি কত গ্লোবাল ভলিউম পাবেন মান্থলি? 810 কে, মানে সারা পৃথিবী থেকে মাসে 8,10,000 ভিজিটর পাবেন। আমেরিকা থেকে কত পাবেন? 165 কে, মানে 1,65,000। আর এই কিওয়ার্ডে তাহলে আমি বুঝলাম যে আমি র্যাঙ্ক করলে এখানে ভিজিটর পাবো, এরকম তো বোঝা যাচ্ছে। কিন্তু এর ডিফিকাল্টি কত? 93%। মানে কি ভেরি হার্ড, মানে এই কিওয়ার্ডে গুগলের টপে র্যাঙ্ক করা খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে। আপনি র্যাঙ্ক করলে ভিজিটর পাবেন এটা নিশ্চিত, বাট র্যাঙ্ক করা টাফ। বুঝতে পারছেন? এরকম তো ক্লিয়ার। এখন তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি থাকে আপনাদেরকে একটু দেখাই, ফাইবার দিয়ে দেখাই। ফাইবার তো চিনি আমরা নাকি? চেনেন? চেনেন না কে ফাইবার? চেনেন না এরকম কেউ আছেন?
না চিনলে বলতে হবে। কোনো জিনিস না জানা অপরাধ না, না জেনে বসে থাকা অপরাধ। এই যে এখন বলতেছি, এখন যদি না বলেন এটা অপরাধ। ফাইবার হলো মার্কেট প্লেস, বিশ্বের টপ যে কয়েকটা মার্কেট প্লেস আছে ফাইবার তার ভিতরে অন্যতম। তো এখানে দেখেন যারা ফাইবারে কাজ করে, আমরা যে কাজটা এখন করতেছি এটা হলো কিওয়ার্ড রিসার্চ আর কি, ঠিক আছে? তো একটা ওয়েবসাইটের এসইও করার জন্য কিওয়ার্ড রিসার্চ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এখানে আমরা যতগুলো প্যারামিটারের আগে শিখছি দেখছি, একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট সবগুলো, এবং সবগুলো নিয়ে আমাদের কাজ অ্যাক্টিভলি করতে হবে। তো এইখানে যারা কিওয়ার্ড রিসার্চ এর কাজ করে বা এই টাইপের প্রজেক্ট গুলো কেমন হয়, ধরেন এই ভদ্রলোক এই কি সঞ্জানা, এই আপু আর কি। তো ওনার বাংলাদেশে বাড়ি, আমি বাংলাদেশে এখানে ইয়ে করে দিছি। তো উনি কি করে, এখানে কিওয়ার্ড রিসার্চ করে। উনি হচ্ছে বেসিক এসইও সার্ভিস, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও টেসিও, অমুক কিছু অনেক কিছুই করে একসাথে। তো এখানে উনি $75 চার্জ করে বেসিকে। ওনার 111টা অর্ডার এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখানে এই টাইপের সার্ভিস গুলোতে ক্লায়েন্ট এসে আসলে কি চায় বা কি বলে ক্লায়েন্ট এসে? ক্লায়েন্ট এসে বলে হচ্ছে আমার লেস কম্পিটিটিভ হাই সার্চ ভলিউম কিওয়ার্ড লাগবে। বুঝতে পারছেন? লেস কম্পিটিটিভ মানে কি? শব্দগুলো মানে নিজে চিন্তা করেন যে লেস কম্পিটিটিভ মানে কি। যে কিওয়ার্ড গুলোতে সে কম্পিটিশন কম পাবে বা যেখানে র্যাঙ্ক করতে সহজ, সেই ধরনের কিওয়ার্ড লাগবে। আর হাই সার্চ ভলিউম লাগবে, মানে র্যাঙ্ক করা সহজ হবে আবার ভিজিটর বেশি পাওয়া যাবে, এই টাইপের কিওয়ার্ড লাগবে। আমি কি বুঝাইতে পারছি? ম্যাক্সিমাম ক্লায়েন্ট এসে এই রিকোয়ারমেন্ট দেবে আপনাকে, বলবে তার ওয়েবসাইটের জন্য লেস কম্পিটিটিভ হাই সার্চ ভলিউম কিওয়ার্ড দরকার। এটাই হবে কাজ, এটাই টার্গেট। বুঝতে পারছেন? আমি কি রিকোয়ারমেন্ট বুঝতে পারছি? মানে কি, এইখানে যখন সে কিওয়ার্ড গুলো চাইবে, সেই কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম মোটামুটি একটা থাকবে, আর এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেলটা কম হবে, ইজি হবে বা ভেরি ইজি হবে। এটাই সে চাচ্ছে। তাহলে আমাদের কাজ হবে সেই টাইপের কিওয়ার্ড গুলো বের করা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি রিকোয়ারমেন্ট? কি বুঝছেন বলুন তো? কারণ কম হইলে আমার র্যাঙ্ক করতে সুবিধা, আর সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো, কারণ আমি সহজে র্যাঙ্ক করে যদি বেশি ভিজিটর পাই, তার চেয়ে বড় তো আর কোনো কিছু না। তাহলে আমার সেই টাইপের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে এটা করব সেটা চলেন দেখি। তো প্রথমত ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে তার ওয়েবসাইট কোন বিষয়ের উপরে। এটাকে বলে নিশ। ওয়েবসাইটের বিষয়কে বলা হয় নিশ, NICHE, নিশ। নিশকে আপনি সাবজেক্টের সাথে মানে রিলেভেন্ট করতে পারেন, মানে নিশ ইজ ইকুয়াল টু সাবজেক্ট, এরকম মানে সিনোনিমাস আর কি। তো নিশ বলতে আমরা ওয়েবসাইটের বিষয়কে বুঝি। আমরা যদি বলি যে ওই ওয়েবসাইটের নিশ কি, তাহলে আপনি ওই ওয়েবসাইটে কোন বিষয়ের উপরে সেটাই বলবেন, সেটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে? মনে করেন একটা ওয়েবসাইট কুকিং বা কিচেনের উপরে, তাহলে আপনাকে যদি বলা হয় যে ওই ওয়েবসাইটের নিশ কি, তাহলে আপনি বলবেন কিচেন নিশ বা কুকিং নিশ। বুঝতে পারছি আমরা? ধরেন একটা ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং এর উপরে, তাহলে ওর নিশ কি ডিজিটাল মার্কেটিং। একটা ওয়েবসাইট মনে করেন যে আপনার হান্টিং এর উপরে, তাহলে ওর নিশ কি হান্টিং। বুঝা গেল? তাহলে আমাদেরকে প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে যে হোয়াট ইজ ইউর নিশ, তোমার নিশ কি। অনেকটা নিশ মানে নিশের ভিতরে আবার ক্যাটাগরি হয়। কারণ একটা নিশ আছে ওর ভিতরে আবার ক্যাটাগরি, মানে নিশ আবার এখানে দুই রকম আছে, একটা হলো ব্রড নিশ আর একটা হলো মাইক্রো নিশ। এখন ধরেন ব্রড নিশ যদি আমি বলি, ধরেন হোম ইটসেলফ একটা ব্রড নিশ। হোমের ভিতরে আপনি কতগুলো ক্যাটাগরি করতে পারেন, যেরকম বেডরুম, লিভিং রুম, ওয়াশরুম, ফার্নিচার, ইলেকট্রনিক ইকুইপমেন্ট, ব্যাকইয়ার্ড, গার্ডেন, মানে একটা বাড়ি যা যা লাগে প্রত্যেকটা এক একটা ধরেন নিশ। এগুলোকে বলা হয় মাইক্রো নিশ। ঠিক আছে? এই মাইক্রো নিশের ভিতরে আপনি যখন আরো ক্যাটাগরি করবেন তখন সেটা ক্যাটাগরি। ধরেন মেন্স ফ্যাশন ইটসেলফ একটা নিশ। আর মেন্স ফ্যাশনের ভিতরে টি শার্ট একটা ক্যাটাগরি হতে পারে, শার্ট একটা ক্যাটাগরি হতে পারে, জিন্স একটা ক্যাটাগরি হতে পারে, আবার আপনার বেল্ট একটা ক্যাটাগরি হতে পারে, সানগ্লাস একটা ক্যাটাগরি হতে পারে, ওয়াচ একটা ক্যাটাগরি হতে পারে। বুঝতে পারছি বিষয়টা? তো হ্যাঁ, তো আমরা
আপাতত বুঝিনিস যে মেইন বিষয় কোনটা, সেইটাই হলো আমার ওয়েবসাইটের প্রধান বিবেচ্য বিষয় এখানে। ক্লিয়ার? তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমি প্রথমে জেনে নিব যে ভাই তোমার নিশ কি, তোমার নিশ কি, বা তোমার ওয়েবসাইটটা আমাকে দাও, আমি দেখি তোমার নিশটা কি। একটা ওয়েবসাইট নিয়ে আপনি যদি ওর অ্যাবাউট সেকশন পড়েন বা ওর ভিতরে গিয়ে আপনি দুই একটা কন্টেন্ট বের করে দেখেন, আপনি বুঝতে পারবেন যে ওর নিশ কি। বোঝা সম্ভব না? ক্লিয়ার? ওকে, তাহলে নিশ সম্পর্কে জানলাম। এখন আমাদের কি কাজ? তো কাজ হলো ওই নিশ সম্পর্কে যে কোনো একটা কিছু লিখে গুগলে সার্চ করে দেওয়া। ধরুন নিশ বলছে কিচেন, আমরা সহজ দিয়ে শিখি আগে। ধরুন কিচেন বলছে, তাহলে কিচেন বা কুকিং বা রেসিপি নিশ আমরা তো বুঝতেই পারি। তো আমরা এখানে সার্চ করলাম যে হাউ টু মেক সালাদ। তাহলে এটা কুকিং বা কিচেন বা রেসিপি তার ভিতরেই তো আসে। বা আপনি সার্চ দিলেন হাউ টু মেক বিরিয়ানি, একই ব্যাপার, তাই না? হাউ টু মেক কি বলা যায়, খিচুড়ি, মানে সেম জিনিস। আপনি কিচেন রিলেটেড বা ওই নিশ রিলেটেড যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করবেন। এটা হলো ফার্স্ট কাজ, প্রথম কাজ। ক্লায়েন্ট যখন বলবে তার নিশটা কি, সেই নিশের উপরে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে দেওয়া, এটা হলো আমাদের প্রথম কাজ। ক্লিয়ার? বুঝা গেল? ওকে, দিলাম। এখন আমরা কি করব, এই সার্চের রেজাল্ট যে পেজে আছে এই পেজকে বলা হয় এসইআরপি। কি বলা হয়? এসইআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এসইআরপি শব্দটা অনেক জায়গায় আসবে, মনে রাখবেন এগুলা, ঠিক আছে? আবার বেসিক ইন্টারভিউ যেগুলো হয় ওখানেও জিজ্ঞেস করে যে এসইআরপি মিনস কি। আপনি কি এসইআরপি কখনো দেখছেন? মানে কনফিউজ করার জন্য এসব কমন ছোট ছোট কোশ্চেনও করে। আমরা সবসময় বড় কোশ্চেন নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি, সহজ সহজ জিনিস করে কনফিউজ করে দেয় অনেক সময়। সো এসইআরপি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, মানে আমরা যে পেজটাতে সার্চ করার পরে রেজাল্টটা আসে ওইটাই এসইআরপি। ঠিক আছে? এই যে পেজটা আসছে আমার সামনে এটা এসইআরপি। ক্লিয়ার? এসইআরপি তে এই যে পজিশন যেগুলো আছে, এটা হলো 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, এটা 4 নাম্বার পজিশন। এগুলো সব এক একটা করে পজিশনের থাকে। তো আমাদের প্রথম কাজ হবে এই যে ওয়েবসাইট গুলো এখানে আসবে তার ডোমেইনটা খেয়াল করা। কি খেয়াল করব? ডোমেইন। সো এই ওয়েবসাইটের ডোমেইন কি দেখেন তো, www.loveandlemons.com। ডোমেইনটা বোঝা গেল? এই যে ডোমেইনটার নিচেই দেখবেন এখানে দেওয়া থাকবে। আচ্ছা, এর পরেরটা কি? indianhealthyrecipes.com। ঠিক আছে? ওকে। এরপরে আছে কি thekitchen.com। বোঝা যাচ্ছে তো ডোমেইন কোথায় থাকবে? ওকে, এখন আমরা কি করব যে এসইআরপি তে টপ 10 এর ভিতরে প্রথমে একটু খোঁজ চালাবো। খোঁজ চালায় দেখব যে কোন ডোমেইনটা দেখে ওই নিশ সম্পর্কে ভালো বোঝা যায়। ধরেন আপনি এই যে ডোমেইনটা thekitchen.com, বোঝা যাচ্ছে না যেটা একদম কিচেন বা রেসিপি রিলেটেড একটা ওয়েবসাইট? আইডিয়াটা করা যাচ্ছে। আবার এটা দেখেও করা যাচ্ছে ইন্ডিয়ান হেলদি রেসিপিস, বাট এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ইন্ডিয়ান রেসিপি নিয়েই কাজ করে, ওই টাইপের জিনিস নিয়ে কাজ করে। তো আমরা ওই টাইপের মানে ছোট ক্যাটাগরিতে ঢুকবো না, আমরা ইন জেনারেল কমন ক্যাটাগরিতে যাবো। আবার দেখেন এখানে বোঝা যাচ্ছে loveandlemons.com। তো লেমন দিয়ে বোঝা যাচ্ছে যে এটাও আসলে রেসিপি নিয়েই কাজ করে। মানে লেমন তো আসলে বা লেবু তো আসলে রেসিপি রিলেটেড বিষয়ের সাথেই সম্পর্কযুক্ত, এটা বোঝা যাচ্ছে। মানে দি কিচেন.কম দেখে বোঝা যাচ্ছে যে একদমই এটা এই বিষয় নিয়ে কাজ করে। কিন্তু ওগুলো যে নেওয়া যাবে না তা না, ঠিক আছে? আবার দেখেন এরপরে আছে কি givemesomeoven.com। তো ওভেন কথাটা কিসের সাথে আসবে? কিচেন বা রেসিপির সাথে আসবে, এটাই স্বাভাবিক। আবার কি দি মেডিটেরিয়ান ডিশ, এটা বোঝাচ্ছে ডিশ শব্দটা কিসের সাথে আসে? কিচেন রেসিপি। সো আমরা এরকম যে কোনো একটা ডোমেইন চুজ করব। সো আমরা এখান থেকে চুজ করলাম দি কিচেন.কম। মানে আপনি জাস্ট একটু খোঁজ করবেন যে যে ডোমেইনটা দেখে আপনার মনে হবে যে আচ্ছা এই নিশটাই কভার করে, আপনি জাস্ট তাকালেই বুঝতে পারবেন। ঠিক না? বোঝা সম্ভব না? সবাই কি বুঝতে পারতেছি? ওকে। সো এখন দি কিচেন.কম এই ডোমেইনটা আমরা জাস্ট ওপেন করব। ওপেন করার সময় কি করবেন? যে কোনো মানে ব্রাউজারে কাজ করার সময় আপনি যে কোনো পেজ ওপেন করতে গেলে মাউস পয়েন্টারটা এভাবে রাখবেন, রেখে এই যে স্ক্রল হুইল আছে না, যেটাতে আমরা ঘুরাই, যে পেজ উপর নিচ করি, এটার উপরে প্রেস করবেন, চাপ দেবেন, ঘোরাবেন না, চাপ দেবেন। দিলে কি হয় জানেন? এটা নিউ ট্যাবে ওপেন হয়।
বাট যদি আপনি ওটা না করেন তাহলে কি হবে, এইখানে ক্লিক দিলে এইখানেই ওপেন হয়, আবার কি করা লাগে, ব্যাকে যাইতে হয়, সেটা ঝামেলা। এখন থেকে কাজ করার সময় সব সময় চাকায় ক্লিক করবেন নতুন ট্যাব ওপেন করার জন্য, মানে যে কোনো পেজ ওপেন করার সময় চাকায় ক্লিক দেবেন, তাহলে কি হবে, এটা নিউ ট্যাবে ওপেন হবে। আর এই পেজটা দেখেন জায়গায় আছে। বুঝা গেল বিষয়টা? আমি বুঝাইতে পারছি? সবাই রেসপন্স করবেন আমার সাথে। ওকে, তো এখন তাহলে এই যে আমরা ডোমেনটা বের করলাম, করে আমরা কি করব, এর এই যে ডোমেনটুকু কপি করব। ডোমেন কোনটুকু, যে কিচেন.কম এইটুকু নাকি? তাহলে এইটুকু আমরা কি করব, সিলেক্ট করে কপি করে ফেলবো, কপি করে ফেলবো। ক্লিয়ার গেল? কপি তো সবাই করতে পারি। জাস্ট ডোমেইনটুকু মানে .com পর্যন্ত যেটুকু অংশ এটুকু সিলেক্ট করে কপি কপি করে ফেলবো। পরিষ্কার বোঝা গেল? Okay. এইবার দেখেন, এইখানে এসে আমরা যে ডোমেন ওভারভিউর ভিতরে দিয়ে আমরা একটা ডোমেনকে অ্যানালাইসিস করি না, মনে আছে? এই ডোমেন ওভারভিউর ভিতরে এই যে সার্চ বক্স, এর ভিতরে আমরা ওই ডোমেনটা পেস্ট করে দেব। এই যে বসালাম দি কিচেন.com, দেখছেন? বসায় সার্চ করে দেব। আচ্ছা, দিলে এই ওয়েবসাইটের সব রিপোর্ট আসলো। এখানে কি দেখলেন এই ওয়েবসাইটটা, এবার দেখে কি বুঝলেন বলেন? আমার একটু যে কেউ বলেন, এই রিপোর্ট দেখে আপনি কি বুঝতে পারতেছেন, এই ওয়েবসাইট সম্পর্কে আপনার কি কি আইডিয়া? এ ভাই বলেন। টপ লেভেলের একটা ডোমেন, 26.2 মিলিয়ন অর্গানিক ট্রাফিক, মানে এই ওয়েবসাইটে মান্থলি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আসে আপনার অ্যারাউন্ড 2,60,00,000-এর উপরে। তাহলে ভালো ওয়েবসাইট। ওকে, তো এইটুকু আপাতত বুঝলেই হবে। আর এইখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা একটু দেখবেন, অর্গানিক ট্রাফিকের একটা গ্রাফ আছে, ঠিক আছে? এই গ্রাফটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই সাইটটা কি স্টেবল নাকি আনস্টেবল। এই সাইটটা মোটামুটি স্টেবল, বাট একটা এর ব্রেকডাউন হয়েছিল এখানে, বাট এখন আবার উঠে গেছে। কিন্তু অনেক ওয়েবসাইটের গ্রাফ দেখলে আপনি দেখবেন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, তাহলে বুঝতে হবে ওই ওয়েবসাইট কখনো স্টেবল ছিল না, তাই না? তো যে ওয়েবসাইট গুলো স্টেবল থাকে না, ওই ওয়েবসাইট গুলোতে যখন ক্লায়েন্ট কাজ দেয়, ওই ওয়েবসাইটের হিস্ট্রি দেখতে হয়, ঠিক আছে? ধরেন আপনার একটা ক্লায়েন্ট কাজ দিছে, ক্লায়েন্ট তো জানে ওর ওয়েবসাইট স্টেবল না, কারণ আপনি ধরেন মুখে বলে দিলেন যে ভাই সব করে দেবো। এখন ধরেন আমি একটা রুগী, কথার কথা হার্টের রুগী, কারণ আমার হার্টের ধরেন যে বিট রেট, এটা কখনোই স্টেবল না। কারণ আমি ডাক্তারের কাছে গেলাম, হাতুড়ে ডাক্তারের কাছে গেলে যা হয়, ওর ভাই কোনো ব্যাপার নাই, একটা ওষুধ দেবে, আপনার হার্ট পুরো একদম মানে একদম ক্লিন, একদম আপনার সব ইয়ে হয়ে যাবে। আছে না এরকম? এখন আমরা তো ওয়েবসাইটের ডাক্তার, আমরা কিন্তু ওয়েবসাইটের ডাক্তার। এখন আপনি ওর রিপোর্টে দেখলেন ও কোনোদিন স্টেবল ছিল না। এখন ক্লায়েন্ট এসে আপনারা বলতেছে, মনে করেন $200 অফার করে যে আমার ওয়েবসাইটটা তোমার একদম সুন্দর করে স্টেবল করে দিতে হবে। আসলে কি সম্ভব? ওর পিছনে অনেক খাটতে হবে কিন্তু। মানে একটা হার্ট যেরকম ঠিক করতে গেলে ওই লেভেলে বাইপাস সার্জারি করা লাগে না, পুরো হার্ট ধরে আপনার পুরো ফেড়ে ঠেড়ে একদম অন্যরকম ভাবে কিন্তু কাজ করা লাগবে। তো ওই জিনিসগুলো এখন থেকে দেখা শেখেন, যে আপনি যখন দেখবেন যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, তখন কিন্তু আপনার সিরিয়াস বিষয় মাথায় নিতে হবে যে এই ওয়েবসাইটের অনেক কিছু করা লাগবে। ওইটা দেখার পরে কি করতে হয়, টোটাল সাইটের অডিট করতে হয়। অডিট মানে কি, মানে একটা বাইপাস সার্জারি করার আগে ওই মানুষের সিটি স্ক্যান করে, ইসিজি তো করবেই, মানে আপনার আদার কিডনি টেস্ট করে, তারপরে আদার বিভিন্ন ফাংশন, যে শরীরের ভাইটাল যে অর্গান গুলো সব টেস্ট করে, করে দেখে যে বাইপাস সার্জারি সহ্য করার মতো অবস্থায় আছে কিনা, নাহলে দেখা গেলো টেবিলেই তো মারা যাবে। তো একটা ওয়েবসাইটের ব্যাপারও কিন্তু সেম, যে আপনি যখন দেখবেন এই ওয়েবসাইটের ওর হার্টবিটই ভালো না, মানে ট্রাফিক সবসময় আপ ডাউন, ওর টোটাল সাইট ধরে অডিট করতে হয়। অডিট শিখবো আমরা পরে, মানে আমাদের কোর্স যখন আরো আগাবে তারপরে, কি মানে এসইও সম্পর্কে যখন ভালো ধারণা হয়ে যাবে তারপরে, তো তখন কি করতে হয়, পুরো সাইটের অডিট বলতে পুরো সাইট অ্যানালাইসিস করে রিপোর্ট বের করতে হয় যে কোথায় কোথায় সমস্যা আছে। ওই সমস্যাগুলো বের করে তখন ক্লায়েন্টকে রিপোর্ট করতে হয় যে ভাই তোমার এই প্রবলেম গুলো আছে, এইগুলো সলভ করো আগে। সেটা শুধুমাত্র মার্কেটিং সেক্টর না, ওই সাইটের ডেভেলপমেন্টেও প্রবলেম থাকতে পারে, ওই সাইটের কন্টেন্টে প্রবলেম থাকতে পারে, ওই সাইটটা যে সার্ভারে রাখা সেই সার্ভারেরও প্রবলেম থাকতে পারে, হোস্টিং। এখন আপনি আন্দাজে বলে দিলেন যে আমি করে দেব,
বুঝতে পারছেন? মানে সবকিছু অ্যানালাইসিসের উপরে, ডাটার উপরে ডিপেন্ড করে কাজ করতে হয়। এখানে ভুল করার কোনো সুযোগ নাই। ওই বললেন করে দেবেন, এইবার চাইলেন $200, আপনি তো ওরে বাবা $200 পকেটে আছে, খরচ টরচ করে আরামে আছে। এইবার ক্লায়েন্ট তো 1 মাস পরে এসে রিপোর্ট চাবে, ভাই তুমি কি করছো? তখন বললেন যে ভাই আপনার সাইট তো অনেক সমস্যা, এই হচ্ছে না ওই হচ্ছে না, তখন ক্লায়েন্ট কিন্তু আপনার উপর বিরক্ত হবে। আর ক্লায়েন্ট বিরক্ত হওয়া মানে কি, প্রজেক্ট ক্যান্সেল হতে পারে। প্রজেক্ট ক্যান্সেল হওয়া মানে আপনাকে ব্যাড রিভিউ দিয়ে যাবে, আর ব্যাড রিভিউ দেওয়া মানে আপনার অ্যাকাউন্ট কিন্তু তখন হুমকির মুখে পড়বে। অন্য ক্লায়েন্ট কাজ দিতে গেলে 10 বার ভাববে, যেহেতু ক্লায়েন্ট ব্যাড রিভিউ দিয়েছে। তো কাজ কিন্তু বুঝে শুনে করতে হয়। ক্লায়েন্ট বললো আর আমি করে দেবো, ওই সুযোগ নাই। আমি আপনাদের আমার বিভিন্ন ক্লায়েন্টের কনভারসেশন দেখাবো, আমি বিভিন্ন ক্ষেত্রে কি কি ঝামেলা হয়। আমি একদিন দেখাইছি মনে হয় 2-1টা আমার মার্কেট প্লেস দিয়ে। তো এগুলো আমি আরো সামনে আনবো উদাহরণগুলো। কারণ একটা ক্লায়েন্টের সাথে আপনি যখন টাকার বিনিময়ে কাজ করতেছেন, ও তো চাইবে অল্প টাকায় কাজ করেন, এতে সবার টেন্ডেন্সি একই রকম। কারণ আপনি যদি না বুঝে বিপদে পড়তে চান, পড়লে তো আপনার অন্যান্য প্ল্যাটফর্মে কি হয়, আপনার কোনো ওই বিপদে পড়ছেন, সে হয়তো বা দু একটা বাজে কথা বলছে, ঠিক আছে শেষ। হোয়াটসঅ্যাপে দু একটা বাজে মেসেজ করছে, শেষ। মার্কেট প্লেসে তার তো রিভিউ দেওয়ার সুযোগ আছে। আর সে যখন রিভিউ দেবে, আপনাকে যখন ব্যাড রিভিউ দিয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের সাকসেস রেট কমবে। এটা জব সাকসেস স্কোর থাকে, ওটা কমে যাবে। আবার ক্লায়েন্ট যে যে ক্যাটাগরিতে রিভিউ দেবে, 5টা ক্যাটাগরি থাকে, কমিউনিকেশন স্কিল, আদার বিভিন্ন রিলেটেড অ্যাক্টিভিটিস সবকিছু মিলায় আপনার 5টা ক্যাটাগরি। আপনাকে ধরেন 5টাই 0 দিয়ে চলে গেল, বা মিনিমাম অন দেওয়া যায়, অন দিয়ে চলে গেল, তখন কিন্তু এটা বিরাট একটা হুমকি একজন ফ্রিল্যান্সারের জন্য। তো এই জন্য আমি বারবার বলতেছি ভাই, নলেজ এখন থেকে যতটুকু করবেন, নলেজ শার্প করে করবেন, বুঝে করবেন কাজ। ঠিক আছে? ওই সবার মতো ওই যে গড্ডালিকা প্রভয় গা ভাসায় দিলে কিন্তু চলবে না। সবাই বলে ভাই ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন। ভাই ফ্রিল্যান্সিং কি করবেন, আগে আপনি একটা স্কিল ডেভেলপ করেন, সেই স্কিল সম্পর্কে নিজের আগে জোন তৈরি করেন, নিজের ফাইলপত্র তৈরি করেন, তারপরে ফ্রিল্যান্সিং করেন। ফ্রিল্যান্সিং করলে সেখানে পয়সা আছে, পয়সা তো আছে। ধরেন আমি খুব বেশি কাজ কাম করি না, বা আমি অত ভালো লেভেলের ফ্রিল্যান্সারও আমি সেটা বলবো না, কিন্তু আমার যে কাজ থাকে মোটামুটি, আমার ধরেন, আমি তো গতদিন আপনাদেরকে দেখাইছি যে এই 2 মাসের প্রজেক্ট যে পরিমাণ আছে, মোটামুটি ভালো বলা যায় না নাকি? ভালো তো বলা যায়। কিন্তু দেখা গেল কি, যে সব মাসে যে এরকম প্রজেক্ট থাকবে সেটাও না। ধরেন আমার ওই 2 মাসে প্রজেক্ট গেছে টোটাল অ্যারাউন্ড, কাজ কমপ্লিট করে ফেলছি $3400-3500 কাজ কমপ্লিট হয়ে গেছে। আরো ধরেন আছে $2,000-2,500 কাজ বাকি আছে এখন। তো ধরেন ওই আবার হয়তো বা কাজ ঢুকে যাবে এর ভিতরে, বা ওই ক্লায়েন্টে কাজ আবার দিবে। একটা জিনিস কি হয়, যে আমাদের এই ফিল্ডে একটা খুব মানে প্লাস পয়েন্ট আছে, যে মার্কেটিং কখনো বন্ধ রাখা যায় না। এজন্য একটা ক্লায়েন্ট যদি আপনার কাজে স্যাটিসফাই একবার হয়, ও আপনার রেগুলার কাজে যাবে। মানে ওর প্যাটার্ন যখন আপনি বুঝে যাবেন, ও কি চাবে, যে আমি প্যারামুক্ত থাকি, ওরে টাকা দেবো, কাজ করে দেবো। এই জন্য প্রচুর কাজ ঢোকে, মানে একই ক্লায়েন্ট বারবার 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 কাজ দেয়, মানে রিকারিং ক্লায়েন্ট পাওয়া যায়। আমাদের এই সেগমেন্টে এটা খুবই একটা প্লাস পয়েন্ট। অনেকে করে $5 ক্লায়েন্ট দেখে নাক সিটকায়, কিন্তু ওই $5 ক্লায়েন্ট আপনারা বড় লোক বানাই দিতে পারে, আপনি জানেন না। প্রথমে তো টেস্ট ওইভাবে করে, কিভাবে জানেন, আর ক্লায়েন্ট হুক করার কিছু পদ্ধতি আছে, আপনাদের শেখাবো আমি আস্তে আস্তে। ধরেন এই আমার এই মোবাইলটা, ধরেন আমি কথা বলতেছি, কথা শোনা যাচ্ছে না, আর আমি মেকানিকের কাছে যাবো না, যে আমি বলবো ভাই কি হয়েছে মোবাইলটা একটু দেখেন তো, কথা শুনতে পাচ্ছি না। এবার ধরুন মেকানিক খুলবে, খুলে গেলে কি করবে জানেন, ভাই আপনার চার্জিং পোর্টেও তো সমস্যা, আবার মাউথ স্পিকারেও সমস্যা, এ কিন্তু কয়দিন পরে আবার আপনার মনে হয় খোলা হয়। এটা কিন্তু আপনারা হুক করলো, বুঝতে পারছেন? আপনি তখন কি বলবেন, ভাই ও রেগুলার খোলাখুলি যাবে, আপনি ঠিক করে দেন তো, একবারে করে দেন। তার মানে কি, এক কাজে গেলেন আপনারা 3 কাজ করে নিল, নিল কি নিল না? তো একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, ধরেন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনার প্রথম, ধরেন আপনি হাতে ব্যথা এই কারণে গেলেন, ডাক্তার আপনাকে টেস্ট ফেস্ট করে বললো যে আপনার এটা তো হাড়ের প্রবলেম, আপনার পরবর্তীতে অন্য হাতেও হতে পারে, পায়েও হতে পারে ব্যথা। তখন আপনি ডাক্তাররা কি বলবেন, যে ডাক্তার সাহেব তাহলে ওই কিভাবে এই সমস্যা নির্মূল করা যায় আপনি সেটা করে দেন,
এই দৈনিক দৈনিক তো এই সমস্যা নিয়ে থাকা সম্ভব না। তো একটা ওয়েবসাইট নিয়ে যখন ক্লায়েন্ট আসে, আমারে দিল $5 কাজ দিল, দেওয়ার পরে ওর একটা ওয়েবসাইটের রিপোর্ট আমি তৈরি করবো, ছোট্ট একটা রিপোর্ট তৈরি করবো, এটা খুব সহজে করা যায়, আপনাদের শেখাবো আমি আজকে। রিপোর্টটা দিয়ে বলবো কি তোমার সাইটে কিন্তু এই প্রবলেম গুলো আছে, তুমি সুযোগ পেলে কাজগুলো করাই নিও এবং এগুলো সিরিয়াস প্রবলেম। এইবার ক্লায়েন্ট তখন কি বলবে, তুমি কি পারো, তোমার কি লোকজন আছে, তুমি কি করাই দিতে পারবা? হ্যাঁ আমি পারবো। ধরেন ডেভেলপমেন্টের কিছু কাজ আসে, একটা ক্লায়েন্টের তো আমি এক কাজ নিয়ে তার ওয়েবসাইটই বানাইছি বড় 10টা, ঠিক আছে। আর আমি বলবো ডেভেলপমেন্টের কাজ আমি কিভাবে করবো? আমি বলবো, আপনার করার দরকার কি, ডেভেলপমেন্টের কাজ করার জন্য ডেভেলপারের দ্বারস্থ হন হয়ে এবার ক্লায়েন্ট যে টাকা দেবে করে আপনি 70% টাকা দিয়ে দেন, 30% তো আপনার পকেটে ঢুকছে কোনো কাজ না করি, জাস্ট কাজ নিয়ে পাস করে দেন ডেভেলপারকে দিয়ে, এবং ওই ডেভেলপারের সাথে যদি ভালো ডিল করতে পারেন তাহলে রেগুলার আপনার কাজও করে দেবে। তাহলে ধরেন 10,000 টাকা যদি একটা, মিনিমাম 10,000 টাকার কাজ, মানে আপনার 3,000 থাকলে ওরা 7,000 টাকা দিয়ে দেন, ও যেহেতু কাজ করতেছে আর কাজ আপনি ধরতেছেন, আপনার 3,000। আবার প্লাস পয়েন্ট কি, আপনার অ্যাকাউন্টে রিভিউ এর উপর রিভিউ আসতেছে পজিটিভ, মানে বড় বড় কাজের হাতছানি আরো আসতেছে। এইভাবে কিন্তু মানুষ ওঠে, এবং এগুলোই করতে হয় যে ক্লায়েন্ট হুক করতে হবে আপনার। $5 ক্লায়েন্টকেও সমান প্রায়োরিটি, এবং ক্লায়েন্টকে সবসময় স্যার বলতে হয়। প্রায়োরিটি আপনি যত দেবেন আপনি প্রায়োরিটি তত পাবেন। আমার একটা ক্লায়েন্টের ঘটনা বলি, ওর নাম হচ্ছে পোপা, রাজবান পোপা, রোমানিয়ায় বাড়ি। তো ওর সাথে আমি অনেকদিন ধরে কাজ করি, খুবই ভালো ক্লায়েন্ট, আমার ফ্রেন্ডের মতো হয়ে গেছে এখন আর কি। তো এটা খুব সম্ভবত 2022-এ রোজার সময় ওর সাথে আমি কাজ করি কিরকম, আমি একটু মানে সবসময় কাজের দিক দিয়ে আমি ফ্লেক্সিবল থাকতে পছন্দ করি। মানে আমার আজকে বলে কালকে ডেডলাইন দিয়ে দেবো ওরকম কাজ আমি নিই না, খুব সব মানে বিপদে না পড়লে বা খুব ঝামেলা না হলে। কারণ আমি, আমার কমফোর্ট আগে, তারপরে তোমার কাজ। আমার মাথা টাথা ঠিক না থাকলে, ফ্রেশ না থাকলে আমার কাজ করতে ভালো লাগে না। তো আমি ওর সাথে এরকম ইয়ে ছিল যে প্রত্যেক মাসের শুরুতে টাস্ক দিয়ে দেবে, মাস শেষে আমি রিপোর্ট দেব, এবং তারপরে পেমেন্টটা করবে কাজ বুঝে। তো ঠিক ওরকম রোজার সময় ওর কাজ করলাম, 1 মাসে $300 কাজ ছিল। তো মানে রোজার আগের মাস আমি কাজ কমপ্লিট করলাম, ও পেমেন্ট করলো, পরের মাসের টাস্ক দান দিল যে পরের মাসে তোমার এই কাজগুলো থাকবে, তুমি এগুলো করবে। নিলাম, তখন রোজা চলতেছে, রোজা শুরু এরকম সময়। তো ওই সময় কাজ নিলাম, এবার রোজা 5-7টা যাওয়ার পরে আমার হচ্ছে তখন কিছু টাকার দরকার হঠাৎ। তো আমি তখন চিন্তা করতেছি যে টাকাগুলো কই পাবো, তখন 30,000 টাকার মতো দরকার আমার। তো এখন ওই 30,000 টাকার মতো হঠাৎ করে, ধরেন 2-5 হাজার টাকা হয় যে কারো কাছ থেকে ধার করা যায় বা নেওয়া যায়, 30,000 টাকা কিন্তু সবার কাছে সবসময় থাকে না স্বাভাবিক। আমি চিন্তা করতেছি যে এই টাকাটা এখন কই পাই। তো ভাবতেছি যে আব্বুর কাছ থেকে নেবো, তো মনে সাজেছে না যে আব্বুর এখন বলবো ঝামেলা, আবার ভাবতেছি অমুক ফ্রেন্ডের কাছে যাবো বা অমুক কলিগের কাছে যাবো, তো মনে সাজেছে না যে এত টাকা। তো ভাবলাম তাহলে ক্লায়েন্টে বলি, রিস্ক একটা নেই, অভাবে স্বভাব নষ্ট। তো ওরে আমি লিখছি যে, হ্যালো স্যার, আর ইউ দেয়ার, মানে তুমি কি আসো? তো আমি লিখছি যে আই মিন বিট অফ হেজিটেশন whether I should tell you or not, I need some money badly, এরকম একটা মেসেজ করছি। তো দেখি খানিক পরে, ও না, প্রথমে বলছে আর ইউ দেয়ার, তো বলছে ইয়েস, আই এম ড্রাইভিং টু দ্য এয়ারপোর্ট, প্লিজ টেল আস আপ, মানে ও এয়ারপোর্টে যাচ্ছে, দ্রুত বলতে বলছে। তা বলছে আই এম ইন এ বিট অফ হেজিটেশন whether I should tell you or not। তা বলছে নো 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 হেজিটেশন, প্লিজ টেল। মানে আমি বলতেছি যে আমি একটু হেজিটেশন ফিল করতেছি, তোমার বলা উচিত হবে কি হবে না। বলছে না প্লিজ টেল, তুমি বলো। আর বলছে আই এম ট্রাভেলিং টু স্পেন, সো প্লিজ টেল আস আপ, মানে ও স্পেনে যাবে তো ওই জন্য বলতেছে এয়ারপোর্টে যাচ্ছে, দ্রুত বলতে। তা বলছে আই নিড সাম মানি ব্যাডলি। বললে তো আমার এবার তখন মাথার ভিতরে শুরু হয়ে গেছে, যদি প্রজেক্ট ক্যান্সেল করে দেয় তাহলে খেলা শেষ হয়ে যায়। কারণ একটা ক্লায়েন্টের কাজ আমি ধরে পারিনি, ধরুন সে আমাদের তো চেনেই না, তার সাথে আমার ওই রকম কোনো কিছু না। তো $300 আবার চাচ্ছি হঠাৎ। আমি ভাবছি যে ক্লায়েন্ট মনে প্রজেক্ট ক্যান্সেল করে দেবে। দেওয়ার পরে মানে মেসেজ দেওয়ার পরে হুশ হয়েছে আমার যে দেওয়াটা উচিত হলো কিনা। তো দিয়ে বসে আছি আমি চুপচাপ, যে চোখ বন্ধ করে যে মেসেজ কখন আসে বা কি হয়। তো ক্লায়েন্ট দেখি কোনো রিপ্লাই না, খানিক পরে একটা মেইল আসছে, তা আমি বলছি তাহলে কাজ সারা,
প্রজেক্ট ক্যান্সেল, কারণ প্রজেক্ট পাইলে বা ক্যান্সেলের প্রথম মেইল আসে। তাহলে কাজ সারা গেছে। আমি ভয়ে ভয়ে মেইলটা বের করছি যে আসলে কি, দেখছি যে পেমেন্ট অ্যাপ্রুভাল এর জন্য mail। তো তারপরে আমি তারে মেসেজ দিলাম যে স্যার আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু ইউ, আই উইল রিমেম্বার ইট ফর এভার। ওকে বলছে নো নিড, নো নিড, আই নো ইউ উইল ডু ইয়োর জব, সো ফোকাস অন দ্যাট অ্যান্ড রিপোর্ট মি হোয়েন আই গেট ব্যাক। বলে সে কিন্তু তার মতো চলে গেল। মানে সে যে টাকাটা দিচ্ছে সে এটা ভাবেই নাই যে আমি তার সাথে প্রতারণা করতে পারি, চিট করতে পারি, এরকম কোনো কিছু ওরা ভাবে না। ওরা বুঝছে টাকা দিছে ও কাজ করে দিবে, এটাই স্বাভাবিক। তাহলে বোঝেন সে আমার স্বজাতি কেউ না, আমাদের মানে কোনো রিলেশনশিপ ওইভাবে না, কোনোদিন সামনাসামনি দেখাও হয় না, সে টাকা দিয়ে দিচ্ছে। এবং ক্লায়েন্টরা কি পরিমাণে টিপস দেয় আপনি চিন্তা করতে পারবেন। এই পোপায় পরে ঈদে আরো $200 টিপস পাঠাইছে, বলছে এটা তোমার টিপস, ঈদের বোনাস। মানে আমার যে ঈদ আমি তো এটাই জানি না যে ও জানবে এটা। তো আমরা দেখি রমজানের শুরুতে লিখছে হ্যাপি রামাদান, ঈদের আগে লিখছে ঈদ মোবারক এবং টিপস পাঠায় বলছে এটা তোমার ঈদের টিপ। তো মানে এরকম হলো ক্লায়েন্টরা, বুঝছেন? আপনি যদি একবার ক্লায়েন্টের সাথে সুন্দর রিলেশনশিপ তৈরি করতে পারেন, ও আপনারে কিন্তু হাত ভরে দিবে, কারণ ও আপনাকে দিয়ে তো কাজ করে নিচ্ছে এবং আপনার উপরে সে খুশি। এবং এই খুশিটা কিভাবে হয়? প্রথমত আপনার স্কিল দেখাইতে হবে, দ্বিতীয়ত আপনার মনে করেন তার কাজের উপর সিরিয়াসনেস, বা আপনি তাকে যদি সুন্দরভাবে সবসময় ডিল করেন, হ্যাঁ, তাহলে কিন্তু সে তখন আপনার উপরে হ্যাঁ অনেস্টলি করতে হবে। আর আপনি যদি গুজামিল দেন কখনোই আপনার ইয়ে হবে না, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমি বলি যে ফ্যাক্ট গুলো আপনারা ছোট ছোট ফ্যাক্ট বাট মাথায় রাখবেন। $5 ক্লায়েন্ট আপনারা বড় বড় বানিয়ে দিতে পারে এবং এটাই হবে, এটাই দিন শেষে হবে। আমাদের বস কোথা থেকে উঠলো? আমাদের বস উঠছে কিন্তু একটা দুইটা ক্লায়েন্ট তারে পুরো একদম অন্য লেভেলে নিয়ে চলে গেছে। আমাদের একটা স্টুডেন্ট আছে নাইম, এই পার্কেই অফিস নিয়েছিল, ও নেদারল্যান্ডের প্রজেক্ট, ও এখন পার্কের অফিস শিফট করে বাসায় নিয়ে গেছে পরে। তো ও একাই আছে, ওর মানে মানে এমপ্লয় এখন 25 জন মনে হয়। ছোট ছেলে, একদম ছোট, এই ইন্টারমিডিয়েট কি অনার্স লেভেলে পড়ে। ও গ্রাফিক্স এর কাজ করে। নাইম আইটি, নাইম, ও কিন্তু আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, নিউজে ছিল টেলিভিশনে। ও কিন্তু আমাদের স্টুডেন্ট। বুঝতে পারতেছেন কোন লেভেলে গেছে? শুধু অনেস্টির কারণে। এবং লেগেছিল। একদম ছোট কিন্তু। হ্যাঁ? এখানে যে যৌতুক আছে একটা বড়। আমাদের স্টুডেন্ট কিন্তু। এটা গর্বের ব্যাপার আমাদের জন্য। যে এত বড় লেভেলে চলে গেছে। ওর ক্লায়েন্ট আসছে ভিজিটে নেদারল্যান্ড থেকে। বুঝতে পারতেছেন? নেদারল্যান্ড থেকে যে ক্লায়েন্ট পর্যন্ত চলে আসছে এখানে। তাহলে কি লেভেলে ওরা কাজ করতেছে। তো যাই হোক, মানুষ কাজ করলে আসলে কোথায় না যেতে পারে। আমাদের 38 ব্যাচ, বেশি আগে না। এই লাস্ট মান্থে ব্যাচ শেষ হয়েছে। 38 না, সরি, 40। এই ব্যাচে তাসিন আছে আমাদের। তাসিন একটা ক্লায়েন্টের $17,000 কাজ করছে। ওরা নিয়ে আমরা রিভিউ বানাবো। ও মানে সময় দিছে। আমরা ওরা নিয়ে পুরো ভিডিও টিডিও করবো। কোন লেভেলে একটা ক্লায়েন্ট $17,000 কাজ করে আপওয়ার্ক। যাই হোক, তো এখন আসি। তাহলে এই পর্যন্ত তো বোঝা গেছে। ওকে, তাহলে আমরা জাস্ট ডোমেইনটা এনে কপি করে এখানে বসালাম। এরপরে আপনি আসবেন কোথায়? এই যে অর্গানিক কিওয়ার্ড যে অপশনটা আছে না, এইখানটাতে যে টপ অর্গানিক কিওয়ার্ডস, ঠিক আছে, এইখানটাতে এখানে যে ভিউ ডিটেলস আছে না, এই ভিউ ডিটেলস আপনি ক্লিক দেবেন। এই যে চাকায় ক্লিক দিছি কিন্তু, বুঝছেন? দিলাম। এই যে তাহলে ভিউ ডিটেলটা কোথায় ওপেন হলো? এইখানে। এই যে এখানে ওপেন হবে। এবার কি করব জানেন? এখানে দেখেন কতগুলো কিওয়ার্ড আসছে, 5.6 মিলিয়ন। তো সবগুলো কিসের উপরে? কিচেনের উপরে কিন্তু, কারণ আমরা কোন ওয়েবসাইট বের করছি এখানে, কিচেন.কম। তো এখানে এসে এর অর্গানিক কিওয়ার্ড অপশন এসে ভিউ ডিটেলস এ ক্লিক দিয়ে দিছি, দেওয়ার পরে এখানে আসলো। আচ্ছা, আসার পরে এখানে আছে ভলিউম আর কেডি। তো ভলিউমে ক্লিক দেবো, ঠিক আছে, প্রথম। তো ভলিউম আমরা রাখবো এই যে ফ্রম আর টু। তো ফ্রম আমরা রাখবো মিনিমাম একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম আমার কত চাই। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে মিনিমাম একটা কিওয়ার্ডের আমার 200 সার্চ ভলিউম থাকে যেন, বা 300 থাকে যেন, যেটা বলবে সেটা ফ্রমে বসাবেন। তো বসালাম 200।
আর 2 তে ফাঁকা রাখবেন, মানে 200-র উপরে যত হয় হোক, মিলিয়ন হোক তাতে সমস্যা নেই, সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো, বাট 200-র কম না হোক, এটা আমার টার্গেট। সো অ্যাপ্লাই। তাহলে এখন সেই অনুযায়ী কিওয়ার্ড গুলো আসবে। আচ্ছা, এরপরে হলো কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানটাতে যাব। সো আমরা এখানে কি করব, এটা ভেরি ইজি করে দেব। কি করব, ভেরি ইজি। আমার এখানে দেখেন ভেরি হার্ড, হার্ড, ডিফিকাল্ট, পসিবল, ইজি। সো আমরা কি টাইপের কিওয়ার্ড চাইবো, ভেরি ইজি চাইবো। সো ভেরি ইজি করলাম। সো এখন দেখেন আমার এখানে কতগুলো কিওয়ার্ড আসছে, 66,000। সো এখন আমার দেখেন, তাহলে মিনিমাম সার্চ ভলিউম আছে, দেখেন এই কিওয়ার্ড গুলো সব ভেরি ইজি। এর সার্চ ভলিউম কত, 18,000, এটা 14,000, এটা 2,400, এটা 2,400, এটা 1,900, এটা 1,900, এটা 1,600, 1,600, এবং এর কিওয়ার্ড ডিফিকাল্টি সব কি, ভেরি ইজি। তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি মিট করছি আমি, যে কিওয়ার্ড ডিফিকাল্টি ভেরি ইজি বা ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড, এবং সেগুলো মিনিমাম একটা লেভেলে সার্চ ভলিউম থাকবে, সেই রিকোয়ারমেন্ট কি মিট হয়েছে। এখন আমি কি করবো, এখান থেকে এক্সপোর্টে ক্লিক দেবো, এই যে এক্সপোর্ট, সেখান থেকে এক্সপোর্ট করবো। দেখেন টোটাল 30,000 নামাইতে পারবো আমি একবারে। তো আমি আপাতত এখান থেকে 500 নামাই, এক্সেলে নামাই ফেলি। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আনলাম, এক্সেলটা ওপেন হওয়া। এই যে, তো এখানে আমার পুরো শীট আকারে নেমে গেছে। এখানে দেখেন এই পাশে কিওয়ার্ড গুলো আছে, এইখানে সার্চ ভলিউম আছে, আর এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি আছে। এখানে দুই একটা এই যে আজে বাজে কিওয়ার্ড আসছে, যেরকম আরবি বা অন্যান্য ভাষায় লেখা, এগুলো সব ডিলিট, বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এখানে রাখবো হলো আমি সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি আর কিওয়ার্ড গুলো, বাদ বাকি এগুলো সব ডিলিট করে ফেলবো, ঠিক আছে। এগুলো সব এই যে সিলেক্ট করে ডিলিট। তাহলে দেখেন আমার ক্লায়েন্ট যেটা চাইছে সেই অনুযায়ী আমার এখন কিওয়ার্ড আছে, এবং সেই কিওয়ার্ডের যে প্যারামিটার গুলো আমি এখানে অ্যানালাইসিস করতে চাইছি, যে আমার সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি অনুযায়ী, সেইভাবেই সব কিওয়ার্ড গুলো এখানে চলে আসছে। এখন ধরেন আমরা এই কলামটা যদি সিলেক্ট করি, করে এখানে শর্ট এন্ড ফিল্টার, শর্ট এ টু জেড করে দিই, শর্ট, তাহলে এখন আমার কিওয়ার্ড গুলো সব অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাই গেল, ঠিক আছে। আবার যদি আমরা ডিফিকাল্টির ঘর ধরে করে দিই, যে ডিফিকাল্টি কম থেকে একদম উপর পর্যন্ত যাক, যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, তাহলে কি হবে, ডিফিকাল্টি অনুযায়ী সাজাবে, যে যেগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি একদম কম সেই অনুযায়ী সাজাবে। তো আপনারা ডিফিকাল্টি অনুযায়ী সাজাই দিতে পারেন, ঠিক আছে। যে এই কিওয়ার্ডে দেখেন ডিফিকাল্টি একদম 0, এটার 1, এটা 3, এটা সবগুলোই ভেরি ইজি ডিফিকাল্টি। বোঝা গেল বিষয়টা। এখন আপনি এখান থেকে ক্লায়েন্ট যেগুলো চাইছে 100, 200, 500, যা দরকার আপনি দিয়ে দেন। এ হলো একটা কাজ, এটা হলো একটা স্কিল। এটুক পারলেই মার্কেট প্লেসে নামা সম্ভব। আমি জাস্ট একটা পার্ট দেখেন, আমাদের এর কয়েকটা পার্ট আছে, সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান এক একটা ক্লাসে দেখবো। হ্যাঁ, আসতেছি এখানে। তো এখন যে বিষয়টা, যে এই যে কিওয়ার্ড গুলো আমরা বের করলাম, দেখেন এইখানে ক্লায়েন্ট আমাকে কি রিকোয়ারমেন্ট দিছিল, তার নিশ কি, তার নিশ হলো কি বলছি, কিচেন। আমরা কি করছি ওই নিশের জন্য, জাস্ট এখানে এসে হাউ টু মেক সালাদ কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে যে ডোমেন গুলো আসছে তার ভিতর থেকে বাছাই করছি কি, thekitchen.com, এটা ওপেন করে ডোমেনটা কপি করছি। এরপরে আমাদের এই টুলের ভিতরে গিয়ে এখানে ডোমেনের ঘরে এটা বসাই দিয়ে সার্চ দিয়ে দিছি। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখানে অর্গানিক কিওয়ার্ডের এইখানে অপশনে এসে ভিউ ডিটেলসে ক্লিক দিছি, দিলে এই ট্যাব ওপেন হয়েছে। এখানে আসার পরে আমরা ভলিউম রাখছি মিনিমাম 200, আর কিওয়ার্ড ডিফিকাল্টি করে দিছি ভেরি ইজি, দিলে আমার কিওয়ার্ড গুলো সব চলে আসছে। দেন আমরা এখানে এক্সপোর্টে ক্লিক দিয়ে যতগুলো এক্সপোর্ট করতে চাই সেই অনুযায়ী এক্সপোর্ট করে নিছি কিসে, এক্সেলে। এক্সেল ওপেন হওয়ার পরে আমরা কিওয়ার্ড গুলো এবং সার্চ ভলিউম আর ডিফিকাল্টি এই কলাম তিনটা রাখছি, বাদ বাকি সব কলাম ডিলিট দিয়ে দিছি। এরপরে কি করবেন, ডিফিকাল্টি কলামটা সিলেক্ট করে শর্ট এন্ড ফিল্টারে গিয়ে এই যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট করে দিবেন, তাহলে সব এই সুন্দর করে যে ডিফিকাল্টি অনুযায়ী সাজায় গেল। এবার ক্লায়েন্টকে এই ফাইলটা জাস্ট পাঠিয়ে দিলে আমার কাজ শেষ। তাহলে প্র্যাকটিক্যাল স্কিল কি খুব বেশি কঠিন, কঠিন মনে হয়েছে, পারা যাবে না?
মানে এটা না পারার কোনো কারণ আছে? যে মনে করেন যে ব্যক্তির মোটামুটি একটা থিংকিং লেভেল আছে, না পারার কোনো কারণ আছে? হয়তোবা প্রথম ১-২ বার ভাবতে পারে, ৩-৪ বার ৫ বার করলে আপনি এটাতে মোটামুটি মনে করেন যে হেফজ হয়ে যাবে। সম্ভব না কনফিডেন্স বের করা? যেভাবে আমরা শিখতেছি সম্ভব। না পারার কোনো কারণ নেই। এবং আপনারা একজন আরেকজনকে হেল্প করবেন। আমি আছি। কিন্তু বিষয়টা হলো যে প্রত্যেকটা ফ্যাক্ট যেভাবে আমি বলছি, এটার বলা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট কি জানেন? যে কোনো কাজ করার আগে ফ্লো চার্ট তৈরি করতে হয়। ঠিক আছে? যে কোনো কাজ করার আগে ফ্লো চার্ট তৈরি করতে হয়। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু দেখাই, মনে করেন ফ্লো চার্ট, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে কি flow chart টা? মনে করেন একটা ফ্লো চার্ট আমরা তৈরি করি। এটা হলো কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? এটা কি করবেন, ওই যে বাজারে স্টিকি নোট কিনতে পাওয়া যায়, ছোট ছোট কাগজ, 20 টাকা নেয়, ওটা কিনে নেবেন। তো আপনার টেবিলের সামনে কি করবেন, ধরেন প্রচার কিওয়ার্ড রিসার্চ, এটা প্রথমে লিখলেন ১ নাম্বার। যে কিওয়ার্ড রিসার্চে আমার কি করতে হবে? প্রথম কাজ হলো যে লিস্ট রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে, তাই না? এটা ১ নাম্বার। আচ্ছা, ২ নাম্বার হলো ফাইন্ড, এটা আপনি বাংলা লিখতে পারেন, যার যেভাবে পছন্দ। ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট ডোমেইন, বোর্ডে লেখা ভালো হবে না, হাতে লেখা, যেভাবে লিখে একটু বুঝে নেন, ঠিক আছে? মনে করেন এটা লিখে ৩। এরপর হচ্ছে আমরা কি করব, ডোমেইনটা কপি করব, তাই না? কপি ডোমেইন। ৪ হলো put the domain, put domain on tools, তাই না? এরপরে ৫ হলো ওপেন টপ অর্গানিক কিওয়ার্ডস, কিওয়ার্ড। আর ৬ হলো ফিক্স এসবি বা সার্চ ভলিউম এন্ড ফিক্স কেরি। দেন হলো এক্সপোর্ট ফাইল। এই ৭টা তো রুল। এরপরে ফাইল ওপেন করে আপনি ফাইলটা কিভাবে সাজাবেন সে সাজাই দিবেন। এই ৭টা রুল যদি আপনি একটা কাগজে লিখে আপনার টেবিলের সামনে লাগায় রাখেন, আপনি জীবনে যে কোনোদিন কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এই দিকটা গেলে আপনার মনে পড়ে যাবে। আমি লিখছি, আপনি বাংলা আপনি যে কোনো সময় লিখে রাখেন। বুঝতে পারছেন? এটা হলো ফ্লো চার্ট তৈরি করে। যে কোনো কাজকে আপনি যখন স্টেপ বাই স্টেপ ভাগ করে নেবেন, কাজ করা অনেক সহজ। আপনার কোনো জায়গায় মিস হবে না। অনেকে কি হয় যে ১ নাম্বার মনে আছে, ২ নাম্বারটা মনে নাই, সে হঠাৎ করে ৩ নাম্বারে চলে যেতে চাচ্ছে। এই যে ২ নাম্বার মনে নাই, এই কারণে কিন্তু তার টোটাল জায়গাটা কনফিউশন তৈরি হয়ে গেল, এবার কাজ হিসেবে করতে পারবে। সেটা আমরা ফ্লো চার্টটা রাখলে বারবার ভিডিও দেখা তো যায় না, বারবার ভিডিও দেখতে ইচ্ছাও করবে না। মানে একটা ভিডিওতে আমরা যখন ক্লাস করি অনেক কথা থাকে, মাঝখানে গ্যাপ থাকে, অন্য বিষয় চলে আসে, তো দেখা যায় ভিডিও অনেক সময় দেখে বোঝা যায় না। এর জন্য আপনার একটা কাজ যে কোনো ক্ষেত্রে ফ্লো চার্ট তৈরি হবে, ৬টা ৭টা বা ২-৩টা ভাগে ভাগ করে নেবেন। তাহলে ওটা টেবিলের সামনে থাকবে, যে কোনো সময় দেখলে মনে পড়বে, আচ্ছা কিবোর্ড রিসার্চের জন্য আমার এই কাজগুলো করলে এরকম। বুঝতে পারছেন? হয়তো আপনি লম্বা আছেন, হ্যাঁ? ও লিখবেন? না, আমি তো জাস্ট এটা আমার মতো করে আমি লিখে দিলাম। আপনারা আপনাদের মতো করে লিখেন। হ্যাঁ? আপনাদের যেভাবে বোঝেন সেভাবে লেখেন। এইগুলো নিজে করা শেখেন। এই ফ্লো চার্ট সব নিজে করতে হয়। বুঝতে পারছেন? এইগুলোতে আমার উপর ডিপেন্ডেন্ট হন, এগুলোতে আমার উপর ডিপেন্ডেন্ট হয় না। কারণ কি জানেন, এগুলো নিজে করতে পারলেই সবচেয়ে ভালো। আস্তে আস্তে আপনাদের নিজেরই করতে হবে। যেমন অনেকে বলে ভাই এগুলো দিয়ে দেন, আমি দিচ্ছি, আমি দিতে তো পারতেছি, কিন্তু আপনাদের নিজের একটু করা উচিত। মানে এটা ছোট একটা কাজ, আজকে যেটা কাজটা দেখাচ্ছে, এই কাজের ফ্লো চার্ট তৈরি করতে পারলে পরবর্তীতে বড় কাজের ফ্লো চার্টও নিজে তৈরি করে শিখতে পারবে। ঠিক আছে? তো আমরা যে যে পার্ট বললাম আজকে, পয়েন্টগুলো মনে রাখবেন, বাসায় যে পয়েন্টগুলো সব খাতায় লিখবেন ওয়ান বাই ওয়ান, যে ফ্লো চার্টটা ঠিক আছে কিনা।
লিখে প্রত্যেকে গ্রুপ শেয়ার করবেন একটা ছবি তুলে। এইবার একজন আরেকজনেরটা দেখবেন যে কারটাই কি ভুল আছে বা আমারটাই কোনো ভুল আছে কিনা। গ্রুপটা কিন্তু এমনি এমনি বানানো না আমাদের, ওখানে আপনাদের নিজেদের স্বতঃস্ফূর্ত একটা পার্টিসিপেশন লাগবে। এরপরে কাজের ফাইলগুলো এক এক করে সবাই জমা দেবেন ওখানে। একজন আরেকজনের কাজের ফাইল দেখবেন, আরেকজন আরেকজনেরটা দেখবেন, দেখে কারটা কত সুন্দর হয়েছে, কার থেকে কত ভালো করা যায় সেটা একটা অ্যানালাইসিস করবেন। আমরা এখানে এক্সাম নেব, এক্সামে কি হবে, আপনাদের কাজ থাকবে, কাজের উপর ফার্স্ট সেকেন্ড থার্ড দের গিফট থাকবে। সেগুলো কেন করব? আপনাদের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আনতে হবে। এখানে কেউ কারোর অপোজিশন না। আবার কি হয় জানেন, অনেকেই করে একজন একটু ভালো পারে বলে ওরে হেল্প করতে চায় না বা ওর উপর সব নাক ছিটকে। জানেন, একজন ব্যক্তি যদি একটা কাজ পায় বা একজন ব্যক্তি যদি একটা ভালো পজিশনে, সবার কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেতে পারে। এটাই কিন্তু বাস্তবতা। একজন যদি এখানে ভালো করে ফেলে, সেই একাই আপনাদের সবার টেনে উঠাই ফেলতে পারে। সুতরাং সবাই সবাইকে হেল্প করতে হবে, এটা হলো না। তাহলে বোঝা গেল বিষয়টা। তাহলে এই যে কাজ দেখলাম, এই কাজের ভিতরে মানে আপনাদের কি কোনো জিনিস মনে হয়েছে যেটা আপনার দ্বারা সম্ভব না? এখন তাহলে কাজ পাওয়ার ভিতরে আর কাজ শেখার ভিতরে পার্থক্য কতখানি, এটা কখনো চিন্তা করেছেন? স্কিল ডেভেলপ করা সহজ, স্কিলকে সেল করা কঠিন। এই বিষয়টা কখনো মাথায় এনে দেখেছেন? এখানে অনেকেরই ধরেন স্কিল আছে, যে ইলেকট্রিকের টুকটাক কাজ পারে, এর অনেকেই দেখা যাবে ওই স্কিলে ভালো। আপুদের ভিতরে হয়তো অনেকে রান্নায় ভালো, অনেকে দেখা যাচ্ছে কাঁথা সেলাইতে ভালো, অনেকে দেখা যাচ্ছে যে ওই যে বুরুজ দিয়ে যে সুন্দর সুন্দর কি সুন্দর টুপি বনে বা ইয়ে করে এগুলোতে ভালো। আছে না অনেকে, আমরা এক এক দিকে ভালো, আমাদের অনেকের এক্সট্রা স্কিল থাকে কিছু। কিন্তু এই স্কিল গুলো দিয়ে আমরা কিছু করতে পারি না কেন? কারণ ওই স্কিল গুলো আমরা সেল করতে জানি না, ঠিক না? ধরেন এখানে এই ফ্যানটা চলতেছে না, এখন আপনাদের ভিতরে অনেকেই ইলেকট্রিক্যাল কাজ জানেন, কিন্তু ওইখানে হাত দিতে সবার সাহস হবে না এই মুহূর্তে। ইলেকট্রিশিয়ান ডেকে আনবেন, ও এসে জাস্ট ওটা খুলে দেখলো যে প্লাগের ওখান থেকে তার একটা খুলে গেছে, এখন ওই তারটা কিন্তু টাইট দিয়ে দেবে, দিলে কিন্তু ফ্যান চলবে। আর আপনি করে বলতে পারেন যে এইটুকু কাজের জন্য তোমার টাকা দেবো কেন? সেটা কি বলতে পারবেন? না, কারণ ওটা ওর স্কিল। আমার আপনার আছে ওই স্কিল, কিন্তু আমি ওই স্কিল দেখায় কাজটা নেওয়ার যোগ্যতা আমার নাই। তো প্রত্যেক জায়গায় স্কিলের দাম আছে, কিন্তু স্কিলকে সেল করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন স্কিলকে সেল করবেন কিভাবে, সেটা মাথায় আসতে হবে। আসতে হবে কি হবে না, যে স্কিল আমরা সেল করব কিভাবে। প্রথমত আমি আপনাদের এই কথাগুলো কয়েকবার বলছি, সেটা হলো আপনার নিজের পাশের জন্যই আপনারা যদি ডিজিটাল মার্কেটার হিসেবে স্বীকৃতি না দেয়, তাহলে কোনো ক্লায়েন্ট আপনাকে দেবে না। তাহলে এখন থেকে কি কাজ? এখন থেকে কাজ হলো আমাদের যে সমস্ত জায়গাগুলোতে এই ফাইল পত্রগুলো রাখা দরকার, যেরকম দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমি কি করি যে কোনো ক্লায়েন্টের কাজ পাওয়ার ক্ষেত্রে কয়েকটা কাজ করি। একটা হলো প্রথমত দেখেন অ্যাপ্লাই তো করাই হয়, অ্যাপ্লাই তো করেই যায়, ঠিক আছে। অ্যাপ্লাই করার পাশাপাশি আমি কি করি, আমার এখানে একটা পোর্টফোলিও ফোল্ডার আছে, দেখেন এই পোর্টফোলিও ফোল্ডারের ভিতরে আমার বিভিন্ন করা কাজের স্যাম্পল আছে। আমি কি করি, এই ফোল্ডারটা ধরে ক্লায়েন্টকে জাস্ট এখান থেকে কি করি, আপনাদেরকে কতদিন কিন্তু দেখাইছি যে সব ফাইল গুগল ডক্সে থাকবে বা গুগল ড্রাইভে থাকবে। তো এখান থেকে কি করি, পোর্টফোলিও জাস্ট এখানে থ্রি ডট ক্লিক দিয়ে শেয়ার, শেয়ারের এখান থেকে জাস্ট কপি লিঙ্ক করি, লিঙ্কটা পাঠাই দিই ক্লায়েন্টকে, ও এবার এই ফোল্ডারে ঢুকতে পারে, সব দেখতে পারে। তাহলে ওর কি আমার কাজের সম্পর্কে আর ডাউট করার কোনো ইয়ে আছে? নাই। ওকে, এরপরে কি করব, ওরা যদি আমার লিঙ্কডইন চাই, দেখেন আমার লিঙ্কডইন এই যে,
সো লিঙ্কডইন আইডিটা দিয়ে দিই। তো লিঙ্কডইন আইডিতে আমি কি করি, বিভিন্ন কাজের বিভিন্ন স্যাম্পল আমি শেয়ার করি। ঠিক আছে, কাজ যেগুলো করি সবগুলো আমরাই এখানে জাস্ট মোটামুটি উল্লেখযোগ্য যেগুলো, সব তো আর করা হয় না, উল্লেখযোগ্য গুলো সব এখানে শেয়ার করা হয়। ঠিক আছে। সো লিঙ্কডইন শেয়ার করে দিই, দিলে সে এখান থেকে আইডিয়া পায় যে আমি কি, আমি কে, কেমন। ঠিক আছে, বা আমার সাথে কি কি আহ, বিষয় রিলেট করে, বা কোন কোন বিষয়গুলো আছে, যেরকম আমার বিভিন্ন আহ, ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বিভিন্ন জিনিসপত্র আমি এখানে শেয়ার করি, আপনাদের আগেও দেখাইছি। সো এরপর পাশাপাশি আমার এক্সপিরিয়েন্স, আমার লাইসেন্স কি কি আছে, বা আমি কোন কোন প্রজেক্ট উল্লেখযোগ্য কি কি করছি, এখানে দেখেন আমার কিছু প্রজেক্ট এখানে সাজানো আছে। ঠিক আছে, তো সব এখানে নাই, মানে সময়ের অভাবে সব করা হয় না। তো এখানে উল্লেখযোগ্য কিছু প্রজেক্ট দেওয়া আছে, যে যে প্রজেক্ট গুলোতে আমি কাজ করছি আর কি। সেই প্রজেক্ট গুলো দেখলে ক্লায়েন্টের একটা আইডিয়া চলে আসে যে আমি কি কি এক্সপার্টিস রাখি, বা আমার কোন প্রজেক্টে কি কাজ করার অভিজ্ঞতা আছে। এবং এখানে শুধু প্রজেক্ট দিলেই তো হয় না, প্রজেক্টের সব ফাইল অ্যাড করা লাগে, অ্যাটাচ করা লাগে। ঠিক আছে, তো কারণ ফাইল না দেখে তো সে কোনো কিছু বুঝতেই পারবে না, আমি লিখে দিলে তো হইলো না। তো সব প্রজেক্ট ফাইল অ্যাটাচ করে দেওয়া লাগে। তো এইভাবে করে আমার এখানকার আইডিটা সাজানো আছে। এর পাশাপাশি আমি ফেসবুকে টুকটাক শেয়ার করি। এর সাথে সাথে আমার যেহেতু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কি করা আছে, ধরেন আমার এইখানে এই যে ওয়েবসাইটের ভিতরে ধরেন সে আমার সম্পর্কে দেখেন, এইখানে আমাকে যদি হায়ার করতে চাই, জাস্ট এখানে এই যে পোর্টফোলিও অ্যান্ড এই যে হায়ারিং, জাস্ট ক্লিক হিয়ার, সে আমাকে ডাইরেক্ট মেসেজ করবে, আমি তাকে আমার পোর্টফোলিও লিংকটা জাস্ট এখানে পাঠাবো। আর এছাড়া আমার কন্টেন্ট ফন্টেন্ট এখানে আছে, আমার ফেসবুক, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট এখানে অ্যাড করা আছে, আমার সিভি দেওয়া আছে। তো সে যেভাবে হোক সে আমার সম্পর্কে এখান থেকে কিন্তু জেনে যেতে পারবে। তো এই সবগুলো কিন্তু ওই যে মাছ ধরার জন্য চার ফেলায় না, আমরা এরকম ক্লায়েন্ট ধরার জন্য এরকম চার তৈরি করতে হবে। নাহলে ক্লায়েন্ট কেন আপনাকে প্রায়োরিটি দেবে আপনি বলেন? আপনি যত বেশি স্মার্টনেস এর সাথে স্মার্টলি আপনি এগুলোকে মানুষকে দেখাইতে পারবেন, ও তত বেশি আপনাকে প্রায়োরিটি। এটা কিন্তু বাস্তবতা। তো এখন থেকে আমাদের প্রথমত যে কাজ, যত কাজ করব সমস্ত ফাইলপত্র জমা রাখা, সমস্ত ফাইলপত্র একটা একটা করে প্রত্যেকটা ফাইল আমার জমা থাকতে হবে। কারণ ৩ মাস পরে যে আপনি যদি বলেন যে ভাই আমার কাছে কিছুই নেই, সব ব্রেনে আছে, ব্রেনে থেকে লাভ নেই। আপনাকে ক্লায়েন্টকে দেখাইতে হবে যে আমি এই কাজটা পারি বা এটা করছি, এই এই আমার এক্সপার্টিস আছে, এই এই আমার আইডিয়া আছে, এইগুলো তুমি দেখে আইডিয়া করো। তাহলে এগুলো সব এখন থেকে আমাদের রেডি করতে হবে নাকি? সো ওই যে কাজ পারা আর কাজ সেল করার ভিতরে পার্থক্যটা এইখানে, এই জায়গাটায় পার্থক্য। ম্যাক্সিমাম সব কাজ শেখে, নিজের কোনো কিছু রেডি করে না। ওই শুধু ক্লাসে আসে যায়, যাচ্ছে আসতে যাচ্ছে আসতে বুঝতেছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বাসায় যে যে এরকম ২-৫টা প্রজেক্ট, এই যে আমি আজকে কিওয়ার্ড রিসার্চে যে কাজ দেখালাম, আপনি যদি বাসায় বসে বসে এরকম ৫টা প্রজেক্ট রেডি করেন, ওই প্রজেক্ট তো আপনার পোর্টফোলিও হয়ে গেল। ক্লায়েন্ট যখন চাইবে তখন ওই ৫টা প্রজেক্ট দেখাতে পারবেন না, তখন কে এসে বলবেন ভাই আপনি একটু করে দেন। আমি যদি প্রত্যেকটা করে দিতে যাই তাহলে আমার কাজ কে করে দেবে, বা সেটা করে দিয়ে কি কোনো লাভ আছে? অনেকে বলে ভাই আপনার কি কাজ ধরাই দেবেন, ধরাই দিয়ে লাভ কি আপনি যদি নিজে না ধরতে পারেন? কাজ ধরার সমস্ত কৌশল আমরা দেখবো, সবকিছু শিখবো। আমাদের স্টুডেন্টরা কাজ যারা পায় তারা কিভাবে পায়, তারা এইগুলো রেডি করে, এই কারণে পায়। একটা আওয়ারলি জব যদি পেয়ে যান, আপওয়ার্কের সর্বনিম্ন আওয়ারলি কাজের রেট হলো $৩, সর্বনিম্ন। ১ ঘন্টা কাজ করলে $৩ সর্বনিম্ন রেট, এটা এর নিচে হয় না। তো একটা আওয়ারলি কাজ যদি পান, সপ্তাহে আওয়ারলি কাজে মনে করেন আপনার ১০ ঘন্টা লিমিট দিল, তাহলে সপ্তাহে আপনি $৩ করে যদি কাজ করেন, তাহলে ১০ ঘন্টায় কয় ডলার পাচ্ছেন? $৩০। এবার মাসে যদি সেটা ৪ সপ্তাহে আপনি কয় ঘন্টা হলো? ৪০ ঘন্টা। ৪০ ঘন্টায় কয় ডলার? $১২০। $১২০ সমান বাংলাদেশে কয় টাকা?
16-17 হাজার টাকা। এগুলো সর্বনিম্ন কাজের হিসাবে আমি বললাম। গতদিন কিন্তু এটা বলছি যে কেন ওরা ডলারে হিসাব করে আর কেন কিসে হিসাব করে, এটা আমাদের ওই যে আমরা শুধু একটা হিসাব করি যে বাংলা টাকায় কত, এত টাকা দেবে আমারে, এই চিন্তা করার কিছু নেই। কাজ জানলে কাজ পারলে তারা টাকা এমনি দেবে ক্লায়েন্ট। তাহলে দেখেন, তাহলে এখন থেকে আমাদেরকে প্রত্যেকটা ফাইল জমা করতে হবে, প্রত্যেকটা সুন্দর করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। যাদের লিঙ্কডইন আইডি নাই তাদেরকে আমি পরামর্শ দিব একটা লিঙ্কডইন আইডি খুলে ফেলা। লিঙ্কডইন আইডি খোলার জন্য মোবাইলে অ্যাপ নামাবেন, অ্যাপ নামায় সুন্দর মতো সব ডিটেল দিবেন। নিজের নাম বলতে ওই হাবিজাবি নাম না, ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে সেই নাম। সুন্দর একটা ছবি তুলবেন, নিজের সুন্দর ছবি, সেটা বিভিন্ন ভাবে হইতে পারে, সেটা টি শার্ট পরে হইতে পারে, বাট তার ভিতরে যেন আপনার পার্সোনালিটি দেখা যায়। এরকম ছবি না যে মরে গেছি, আহ, না, ছবিটা সুন্দর হাসি মুখে গ্লো। এই জন্য অনেক সময় আমি সাজেশন দিই যে ভাই ল্যাবে গিয়ে ছবি তোলেন। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ কাজ বা চাকরি পায় না কেন জানেন? এরা কিছু বেসিক জায়গায় ভুল করে বসে থাকে, কিছু বেসিক জায়গায়। এই ছবিটা ভালো করে না, সিভিটা ভালো করে তৈরি করে না, এবার যখনই জমা দেয় রিজেক্ট, জমা দিলে রিজেক্ট, দেখেই না সিভি, দেখে বাদ বাদ বাদ। আমাদের অফিসে কত পড়ে আছে, আমরা পরে কেজি ধরে বেছে দিই ওই সিভিতে শুনলাম। তো এই ছোট ছোট জায়গা তৈরি করতে হয়, এই জন্য আপনাকে কিছু জিনিস এগুলো রেডি করতেই হবে। আমরা মানে আনওয়ান্টেড জায়গাগুলোতে খরচ করি, করে বসে থাকি, এ করি ও করি, আসল জায়গায় আমরা কিছু করি। ল্যাবে যায় কিন্তু যদি আপনি ছবি তুলে আসেন, কয় টাকা নেবে? সব মিলে হয়তো বা প্রথমবার ছবি তোলা আর ছবি প্রিন্ট দেওয়া দিয়ে হয়তো বা 400-500 টাকা খরচ হলো। এরপরে যে কবার প্রিন্ট দেবেন শুধু প্রিন্টেরই দাম নেই। তো ল্যাবে যায় যদি সুন্দর দুই তিনটা অ্যাঙ্গেলে আপনি ছবি তুলে রাখেন, ওই ছবি তো আপনার আজীবনের জন্যও লাগবে, মানে আগামী 10-5 বছর তো আর লাগবে না তোলা। তো ছবিগুলো দিয়ে তো আপনি কাজ চালাতে পারেন। তো এগুলো কি হয়, প্রপার লাইট সেট আপে প্রপার জায়গায় ছবি তুললে ছবির ভিতরে তখন প্রাণ আসে। মোবাইল দিয়ে জায়গায় দাঁড়িয়ে ছবি তুলে দিলে সেই ছবি ভালো লাগে না। খেয়াল করে দেখবেন আপনি, একটা ডিএসএলআর ক্যামেরার ছবি আর একটা এমনি মোবাইলের ছবি, আকাশ আর পাতাল পার্থক্য হবে। ঠিক আছে? তো এই জন্য এই জায়গাগুলোতে আমরা ইমপ্রুভ করব, আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। ক্যারিয়ার কাউন্সেলিং এগুলাই, আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, কিভাবে হাঁটছেন, কিভাবে বসতেছেন, কিভাবে ইন্টারভিউ ফেস করতেছেন, ইন্টারভিউয়ারের সামনে কিভাবে আপনি অ্যাপ্রোচ করতেছেন, সবগুলোই আপনার ইম্পর্টেন্ট। আপনার কলার কি অবস্থায় আছে, আপনার টাই কি অবস্থায় আছে, আপনার স্যুট যেটা পরেছেন সেটা কি অবস্থায় আছে, আপনার চুল কি অবস্থায় আছে, সবগুলো ইম্পর্টেন্ট। কারণ আমাদের কাজের ক্ষেত্রে এগুলো অনেক বেশি ফ্লেক্সিবল, যেহেতু আমরা অনলাইনে করবো। কিন্তু আমাদের তাহলে এখানে কি ইম্পর্টেন্ট? আমার এই প্রোফাইল গুলো ইম্পর্টেন্ট, এই প্রোফাইলে যে ছবিটা ব্যবহার করেছি ওইটা ইম্পর্টেন্ট, প্রোফাইলে যে পোস্ট গুলা করতেছি ওইটা ইম্পর্টেন্ট। মানে আমারে তো ফিজিক্যালি দেখতে পারতেছে না বা ফিজিক্যালি দেখতেছে না ওইভাবে, সে আমার দেখবে প্রোফাইল, এখানে আমার কি কি আছে, কি কি স্মার্ট আছে। আমরা ধরেন মার্কেট প্লেসে যে প্রোফাইল গুলো তৈরি করবো, যেরকম আমাদের নেক্সট ব্যাচের ওদের কালকে সব কাজ দিয়ে দিছি, ওদের হলো নেক্সট মঙ্গলবার অথবা বৃহস্পতিবার ওদের শুট হবে। শুটটা কি হবে, প্রত্যেকের প্রোফাইল বায়োগ্রাফি তৈরি করতেছি আমরা, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আমরাই শুট করে দিই। আপনাদের এডিটিং এর ক্লাস হবে, এডিটিংটা আপনারা নিজেরাই করতে পারবেন, এডিটিং এর ক্লাস হবে আপনাদের সামনে, ভিডিও টুকটাক এডিট করা এখন সবই লাগে। তো আমাদের এই কোর্সে আমরা ইনক্লুড করে দিছি কিছু জিনিস, ক্যাপকাট বা ছোট ছোট যে সমস্ত ফ্রি সফটওয়্যার আছে, খুব সহজে ভিডিও এডিটিং এর যে বেসিক জিনিসগুলো করা দরকার। আর শুট আমরা আমাদের ওখানে শুটিং সেট আপ আছে, প্রপার লাইট সেট আপ আছে, ক্যামেরা আছে, ওটা দিয়ে শুট করে দিই। স্টুডেন্ট বায়োগ্রাফি কিরকম, যে আপনি নিজে আপনার বায়োগ্রাফি দেবেন, কালকে ওদের ওই যে দিয়ে দিছি সব, ওই যে হ্যালো দিস ইজ অমুক, a digital marketing expert from Bangladesh, I offer this kind of services, you can order me now। এই টাইপের একটা ছোট বায়োগ্রাফি বা 3-4 লাইন, এটা মার্কেট প্লেসে লাগে। হ্যাঁ, ছোট্ট একটা প্রেজেন্টেশন নিজের। তো এটা আমরা যখন শুট করব, এটা যখন আমরা সুন্দর করে রেডি করব, এর জন্য আপনার প্রিপারেশনের দরকার আছে। ওদেরকে কালকে স্ক্রিপ্টিং দেখা দিছি, দিয়ে বলছি আগামী 3 দিন বাসায় ক্যামেরা ধরে নিজে শুধু দেখবেন আর বলবেন, এটা দরকার। আপনি এখন ভিজুয়াল মিডিয়ার যুগ, আপনি শুধু আপনার ইয়ে দেখালে হবে না, মার্কেট প্লেসে সব জায়গায় ভিডিও ইন্ট্রোডাকশন চাচ্ছে। কারণ আপনি কিভাবে আশা করেন যে এই জায়গাগুলো আপনি পূরণ না করে আপনি হুট করে গেলেন আর কাজ পেয়ে গেলেন আর হাজার কামাই ফেললেন? তো আপনার তো এগুলো আমরা রেডি করে দিচ্ছি,
আপনার যেগুলো না সেই জায়গায় আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু আপনার তো নিতে হবে সাপোর্ট। কারণ আপনি প্র্যাকটিসই করলেন না, বাড়ি স্ক্রিপ্টই বানাইলেন না, তখন কি আমি তো দায়ী না। ইংলিশ বেসিক বলতে কি একটা স্ক্রিপ্ট সে করবে, স্ক্রিপ্টটা মুখস্থ করতে পারে, আবার আমরা কি করি ওখানে যখন শুট করে আমরা এখানে ক্যামেরার আগে ধরে রাখি, সে দেখে দেখেই বলো। কিন্তু যেটা হয় যে আমরা এইভাবে বলি যে আপনি এক লাইন করে বলেন, কারণ গ্যাপের সময়টুকু কেটে জুড়ে দেওয়া যায় এডিটের সময়। তো বিষয়টা যেটা হয় যে যে সেন্টেন্স গুলো আপনি বলতেছেন প্রথমে যদি প্র্যাকটিস না করেন, ইংলিশ আমরা রেগুলার বলি না তো জিহ্বার আড়ষ্টতা আসে, শব্দ উচ্চারণ করতে গেলে তখন ফাম্বেল হয়, বা কোন শব্দটা কিভাবে উচ্চারণ করতে হবে সেই সময় আসে না ডেলিভারিটা। তো আপনি যদি স্ক্রিপ্টটা করেন ৩-৪ লাইনই তো, তো এই ৩-৪ লাইন আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন আপনার জিহ্বার আড়ষ্টতা চলে যাবে। তখন ক্যামেরার সামনে গেলে একটু নার্ভাস লাগে, কিন্তু আপনাকে যখন আপনি আড়ষ্টতা কেটে গেছে তখন আপনি এক লাইন বলতে পারবেন। তো এই বেসিক প্র্যাকটিসটা তো আপনার করতে হবে, এটা তো আমি করে দিতে পারবো না। তাহলে আমি কাজ পাওয়ার জন্য আপনার যত ক্ষেত্র লাগে সবই প্রস্তুত করাবো, কিন্তু আপনি যদি না করেন তাহলে আমার কি এখানে, কিভাবে আমি আপনার হেল্প করবো বলেন? ওদেরকে বলে দিছি, ওরা কালকে দেখলাম বেশ একটু নার্ভাস নার্ভাস, কয়েকজন বলছে ভাইয়া হবে নাকি হবে না?" আমি বলছি এই তো হবে নাকি না আগে চিন্তা করা যাবে না। আপনারে আমি চাঁদে রকেট বানায় উড়ে যাওয়ার জন্য বলিনি, জাস্ট কয়েকটা লাইন। আর ক্যামেরা একটা জড় বস্তু, আমরা এখন ভিডিও কলে কথা বলি, তো ক্যামেরা ফোবিয়াও আমাদের ওইভাবে নাই। ভিডিও কলে কথা বলেন তখন তো অপোজিট মানুষ আপনারা দেখে, তো এটা তো সেম জিনিস হবে। তো ফ্যাক্ট না, তো আমরা স্মার্টলি করবো যা করবো। আপনি যত ভালো মানে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন তত কাজ পাওয়ার পসিবিলিটি, আপনি করবেন না আপনি পাবেন না, স্বাভাবিক সিম্পল জিনিস। আপনি একটা ওপেন মার্কেটে নামতেছেন যেখানে পৃথিবীর সব ধরনের মানুষ আছে, তার চেয়ে কেন আপনি আগায় থাকবেন? বলেন আপনার কাজ দেবে তার একটা কারণ বলেন আমার। স্কিল ভালো, ভাই স্কিল ভালো তো কি হয়েছে, স্কিল ভালো অনেকের আছে, আপনি দেখান স্কিল ভালো, আপনি সেটা দেখাবেন না মানুষকে, না দেখালে আপনার কেন নেবে? অনেকে বলো ভাই আমার রেজাল্ট ভালো, সার্টিফিকেট ভালো, বলে সার্টিফিকেট ভালো দিয়ে আমি কি ধুয়ে দিয়ে পানি খাবো? কাজ কি করছেন এটা দেখেন, ঠিক না বিষয়? তো ফ্যাক্ট হলো এটা। তো এই জন্য আমি আপনাদেরকে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করার চেষ্টা করব, সব দিক দিয়ে। আপনারা জাস্ট আমার কথা শুনে এই ৩টা মাস একটু কষ্ট করেন না, আদারওয়াইজ কিন্তু ৩টা মাসও নষ্ট হবে, এখানে যে ইনভেস্ট করেছেন সেটাও নষ্ট হবে, সময়টাও নষ্ট হবে, সব নষ্ট হবে। একটা কিছু না কিছু হবে, হয় ব্যবসা করতে পারবেন, নাহলে জব করতে পারবেন, নাহলে রিমোট জব করতে পারবেন, নাহলে ফ্রিল্যান্সিং করতে পারবেন, কিছু না কিছু একটা করতে পারবেন। এই ৩টা মাস কষ্ট হবে। এই যে আমাদের ওই ওই যে ব্যাচের কথা বলছো ওদের ২৬টা ক্লাস হয়েছে। তো আমি সকালবেলায় আপনাদের ক্লাসে ঢোকার আগে ফোন দিছিল, ওর হইলো একটা জবের জন্য ওর একটা প্রতিষ্ঠান থেকে অলরেডি অ্যাপ্রোচ করেছে চৌগাছাতে। তো আমি বললাম যে আপনি প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেন, তার প্রতিষ্ঠান কোথায় ইয়ে কোথায়, তারপরে আমারে বলেন, তারপরে দেখবো যে কি অ্যাপ্রোচ করেন। অলরেডি ওরে অ্যাপ্রোচ করে বসে আছে, বলছে গুগল থেকে আমার ডিটেল পাইছে ভাই। তো গুগল থেকে কেমন একটা মানুষের ডিটেল পায়? এই যে প্রোফাইল গুলো রেডি করবেন না, যখন মানুষ সার্চ করবে যে ডিজিটাল মার্কেটিং ইন যশোর, ডিজিটাল মার্কেটার ইন যশোর, তখন আপনার প্রোফাইলটা আসবে। দেখেন এই যে আপনি যদি গুগলে সার্চ করেন এসইও এক্সপার্ট, তখন আমি সার্চ দিলাম এখানে, হ্যাঁ কথা কথা দিলাম ইন বিডি বা বাংলাদেশ ইন বিডি দিলাম, বা যশোর দিলেও হবে। দেখেন আমার নামটা কি ২ নম্বরে আসছে? আছে? বুঝতে পারছেন বিষয়টা কিভাবে হয় কাজ? তখন এখানে যশোর দিলাম, আছে? তো প্রোফাইল গুলো সাজাইছি বিধায় আসে এখন। তারপরে মানুষ আপনার আমার নক দেবে, নাকি আগের থেকে দিবে? কারণ এইবার আমার সম্পর্কে সে তার জানা দরকার, যে নাম দেখলো ইয়ে দেখলো, ঠিক আছে, এইবার সে আমার সম্পর্কে জানার জন্য গুগল করবে। এবার করলো, করার পরপরই আমার বিজনেস প্রোফাইল পেয়ে গেল, আমার ওয়েবসাইট পাইলো, লিঙ্কডইন পাইলো, ফেসবুক পাইলো, আমি অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্মে কাজ করি তাদের প্রোফাইল পাইলো, ইশিকনের প্রোফাইল পাইলো। ইশিকনে ঢুকলেও অনেক কিছু জানা যাবে, এই যে এখানে আমার কি কি আছে না আছে সব এখানে দেখেন, কোথায় কি কাজ করেছি সব আছে, ঠিক আছে, সব আছে। বা এখানে আদার যশোর আইটির ওয়েবসাইটের পেজ আছে, এখানে আমার প্রায়োগিকের আছে, এই যে দেখেন, বুঝতে পারছেন?
এখানে আমার যে কোর্স আছে এদের প্ল্যাটফর্মে সেটা আছে। কারণ আমি যত প্ল্যাটফর্মে কাজ করছি সব তার সামনে ভিজিবল। তখন সে আমার কাজ দিতে আগ্রহী হবে না? কারণ আমি কি এটা এমনি এমনি হয়ে গেছে? না, হওয়ার পিছনে প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরটা কি? ওই প্রোফাইল গুলো আপনার প্রথমে নিজের নামে আনা। আমি প্রথম ক্লাসে বলেছি এই কথা। দ্বিতীয়ত, এখন থেকে যত কাজ করবেন প্রত্যেকটা জিনিস পোস্ট করতে হবে উইথ হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ বুঝি না আমরা? হ্যাশট্যাগ দিই ফটো কন্টেস্ট, হ্যাশট্যাগ অমুক, হ্যাশট্যাগ তমুক, হ্যাশট্যাগ ঐশ্বরিয়া, হ্যাশট্যাগ সালমান খান, এসব হ্যাশট্যাগ আমরা দিই। এখন থেকে ওইসব হ্যাশট্যাগ দেওয়া যাবে না। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ এসইও, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে পোস্ট গুলো করবেন ওর সাথে ওই হ্যাশট্যাগ গুলো থাকবে। হ্যাশট্যাগ আপনার নিজের নাম। এগুলোর পিছনে কি জানেন? ওই হ্যাশট্যাগ কি করে? প্রত্যেকটা কিওয়ার্ড যে হ্যাশ দিয়ে বসাচ্ছেন না, ওইগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতেছে। ওই কিওয়ার্ড গুলোতে সার্চ হলে তখন আপনার পোস্ট মানুষের সামনে আসবে। এবার একটা একটা করে যখন অপটিমাইজ হবে, আস্তে আস্তে দেখবেন আপনার নামে সার্চ করলে তখন আপনার ডাটা সার্চ ইঞ্জিন দেখে। কখনো নিজের নাম সার্চ দিয়ে দেখবেন তো আপনার কয়টা ছবি দেখায় গুগলে, দেখেছেন খেয়াল করে? আমার কতগুলো দেখায় দেখেন তো। প্রথমে আমার নাম দিয়ে সার্চ করলে সব ছবি তো আমার। কিভাবে আসে? এটার পিছনে কাজ করতে হয়। সবই আপনাদের করা হবে, ঠিক আছে? এখন ডিজিটাল মার্কেটিং টপিকে আমার আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং টপিকে আমার ছবি আছে, ঠিক আছে? মানে আমরা যে ফিল্ডে কাজ করি সব জায়গায় আমাদের ফুটপ্রিন্ট রাখতে হবে। ওই যে সাইকেল চালানোর কথা বলছি না, সাইকেল চালানো কিন্তু প্রথমে কঠিন। একবার যদি পাইরে যান, ওর মতো সহজ জিনিস, মজার জিনিস নাই। তো আমাদের ফ্রিল্যান্সিং সেক্টর বা অনলাইন সেক্টরটা এরকম। প্রথমে একটু এফোর্ট দিতে হয়। এই ১-২ মাস দেবেন, পরে যে এত সহজ হয়ে যাবে, একদম মাখনের মতো কাজ শুরু হয়ে যাবে তখন। চলতে থাকবে। গাড়ি চলতেছে। তো এই ১-২ মাস একটু এফোর্ট দেন না। ঠিক আছে? আমি এই কথাগুলো বারবার বলি। কারণ আপনাদের ব্রেন থেকে অনেক সময় কি হয়, ১ দিন ২ দিন গেলে জিনিসগুলো ছুটে যায়। আবার মনে থাকে না, এ হয় ও হয়, এবার একটু গুরুত্ব কমে যায়। এইজন্য রেগুলার বলি। স্কিল দেখেন আজকে যে কয় মিনিটে দেখাইছি, যতটুক দেখাইছি এটা পারা যাবে। এখন এই স্কিল দিয়ে মার্কেট প্লেসে মানুষ কাজ করতেছে না, দেখেন আপনাদের ফাইবারে নিয়ে যায়। কিওয়ার্ড রিসার্চ, সেলার ডিটেলস বাংলাদেশ করি, ঠিক আছে? মানে বাংলাদেশ থেকে যারা কাজ করতেছে তাদের দেখি আমরা। সেরা বাংলাদেশি ফ্রিল্যান্সার যারা ফাইবারে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতেছে। তো এখানে ধরেন আমরা যে কোনো একটা একটু বের করি যে সার্ভিস দিচ্ছে, ধরেন এই ভদ্রলোক বা এই ভদ্রলোকেরটা বের করি। এ কি করতেছে? এসইও কিওয়ার্ড রিসার্চ করতেছে। কতগুলো দেবে কিওয়ার্ড? কয় ডলারে? আমরা একটু আগে কতগুলো নামাইছি? ওটাতে ১০০ দিয়ে দিলে কয় ডলার দেবে? কি কি কিওয়ার্ড দেবে? প্রফিটেবল কিওয়ার্ড, লো কম্পিটিশন, হাই ডিমান্ড। ওই যে ২টা ক্যাটাগরি। যে কম্পিটিশন কম হবে, সার্চ ভলিউম বেশি হবে। এই পর্যন্ত কতগুলো অর্ডার কমপ্লিট করছে? বুঝতে পারছেন? তাহলে এই কাজ আপনি পারেন এখন? ও দিয়ে রেখেছে অনেক কিছু। তো এই কাজ কি এখন আপনি পারবেন করতে? পারা সম্ভব না? যতটুকু দেখছি পারা সম্ভব। তাহলে ও এই কাজ করে তো টাকা কামাচ্ছে। কিভাবে কামাচ্ছে? কারণ কি জানেন? এর নিচে দেখেন ও সব এই যে পোর্টফোলিও জমা করে রাখছে সব। এই দেখেন সব ফাইল। এখানে আমরা লগ ইন করি নাই তো, এই যে মাই পোর্টফোলিও দেখছেন? সব পোর্টফোলিও সেকশনে সব প্রজেক্ট জমা করে রাখছে। আমরা লগ ইন করলে সব দেখতে পারতাম আর কি, আমাদের ক্লায়েন্ট অ্যাকাউন্ট থাকে। ক্লায়েন্টরা এসে তার প্রোফাইলে প্রথমে পোর্টফোলিও চেক করে, যে মাই পোর্টফোলিও সেকশন এগুলো চেক করে। চেক করে দেখে যে সে কোন মানে, এরপরে দেখে অর্ডার দেয়। কারণ আপনি প্রোফাইল করলেন, আপনার কিচ্ছু নাই। আপনি যদি মুভি বললেন আমি পারবো, আমি পারবো, ক্লায়েন্ট দেবে কাজ। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? বুঝতে পারতেছেন কি বলতেছি? কি বুঝেছেন বলেন তো? সারাংশ বলেন, এতক্ষণ যা বললাম এর সারাংশ। না ওটা না, কাজের স্কিল বাদ দেন। মানে কাজ পাওয়ার জন্য কি করা লাগবে?
নিজের স্ট্রেংথ তৈরি করতে হবে, নিজের ফাইল পত্র তৈরি করতে হবে, এক্সপার্টিস গুলো শো করতে হবে। আমি ওই যে কদিন একটা ক্লায়েন্টের অ্যাপ্লাই দেখাইছিলাম না আমার, মনে আছে? একটা ক্লায়েন্টকে অ্যাপ্লাই করছি, কি দিতে হয় এখানে, লিংক দিতে হয় না যে মাই পোর্টফোলিও লিংক, দেখাইছিলাম মনে হয়। নেক্সট ক্লাসে আবার দেখাবো দরকার হলে। তো এই জায়গাগুলোতে আপনাকে 100% এফোর্ট দিতে হবে, কারণ আজকে থেকে স্কিল শুরু হয়েছে, প্রত্যেকদিন নতুন নতুন স্কিল আমরা শিখবো, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা স্কিল শিখবো। আগে আমার কথা শোনো, প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন স্কিল যাবে। তার মানে কি, আপনার প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু রেগুলার কাজ করতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় আপনাকে এফোর্ট দিয়ে দিয়ে ফাইলপত্র তৈরি করতে হবে এই 3 মাস। যদি না করেন, আপনি এখন যে অবস্থা 3 মাস পরে একই অবস্থায় থাকবেন, কোনো পরিবর্তন হওয়া সম্ভব না। ঠিক আছে, যাক এবার বলেন কি বলছেন। ফাইল সেভ করা বলতে গুগল ড্রাইভে আপলোড দিয়ে দেবেন। কদিন আপলোড দিয়ে দেখাইছি না ড্রাইভে? ও, এইটা জাস্ট এই ফাইলটা সেভ করবেন, ঠিক আছে? প্রথমে এটা সেভ করতে পারেন না এগুলো, তো আমি এক্সেল করে দিলাম, যে একটা ডেস্কটপে সেভ করে দিলাম মনে করেন, সেভ করলাম, ঠিক আছে? এবার এটা কি করবেন, গুগল ড্রাইভে আপ করে দেবেন, ঠিক আছে? কিভাবে? এখানে গেলেন, এই যে অ্যাপসে যাবেন, ড্রাইভে যাবেন, গিয়ে এখানে নিউতে যাবেন, ফাইল আপলোডে যাবেন, গিয়ে ডেস্কটপে আছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে গেল, ওপেন দিয়ে দিলে চলে আসবে, চলে আসবে এখানে আপলোড হয়ে যাবে, এই যে আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে, একবার রিলোড দেন, এই যে আপলোড হয়ে গেছে, এই যে, বুঝতে পারছেন? আর কি করছেন? ও আচ্ছা, এটা নিয়ে কথা বলতে হবে, সেটা হলো আমাদের এটা হলো এসিএম ব্রাশ ইউজ করতেছি আমরা। তো এসিএম ব্রাশটা বা আমাদের যে কোনো কাজ করতে গেলে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং বা এসইও কাজ করতে গেলে একটা টুল জানতে হয়, যে কোনো একটা টুল আমাদেরকে ভালো নলেজ রাখতে হবে, ঠিক আছে? আর আমরা এখানে আসলে কয়েকটা টুল ইউজ করি, যেমন এসিএম ব্রাশ, এসরেপস, স্ক্রিমিং ফ্রগ, তারপরে আপনার এসইও কোয়াক আছে, বেশ অনেকগুলো আছে। তো এর ভিতরে আপনার টপ মোস্ট হলো এসরেপস, বাট এসরেপস এখন মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, ওটা মনে করেন যে টপ নচ কিছু মানুষ বা এজেন্সি ছাড়া ইউজ করার মতো অবস্থায় নাই, মানে এত বেশি প্রাইসিং ওইগুলা এই মুহূর্তে। তো আমরা সেকেন্ড বেস্ট হলো এসিএম ব্রাশ, এটা ইউজ করি। তো এসিএম ব্রাশ এটাও ফ্রি না, এটাও পেইড টুল, আপনাকে একটা যে কোনো পেইড টুল জানতে হবে। তো এইটা পেইড টুল বিভিন্ন প্ল্যানের হয় আর কি। So আমরা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি, 6 মাসের একটা প্ল্যান থাকে, অনলি 1200 টাকা 6 মাস ইউজ করা যায়। তো এই প্ল্যানটা আপনাদের মানে রেকমেন্ডেড, সবারই লাগবে, কারণ এই কাজ করতে গেলে টুল বাদে কাজ করা যায় না। এবং আমি মনে করি 6 মাসে 1200 টাকা প্রিটি চিপ, মানে মান্থলি 200 টাকা খরচ হয়। আর ধরেন 3 মাসের ভিতরে আপনার প্রজেক্ট ফাইল টাইল সবকিছু তৈরি করতে হবে রেগুলার, সে কাজে লাগতেছে। আর এরপরে আলহামদুলিল্লাহ যদি একটা কাজ পেয়ে যান, $10 একটা কাজ পাইলেও আপনার টুলের টাকা উঠে যায়। সো একটা কিনলে আমাদের মোটামুটি সব কাজ এসি আমরা করে ফেলতে পারবো, আর কোনো পেইড টুলের কাজ আমাদের নাই। সো এটা রেকমেন্ডেড এবং লাগবে, এটা 100% প্রত্যেকের। সো আমি বলবো যে আমার কথা শুনে এই 1200 টাকা খরচ করেন, একজনই, আপনাদের প্রত্যেকের এক একজনের এক একটা। হ্যাঁ, একজন ইউজার একটা ইউজ করবে, ঠিক আছে? একটা লিমিট থাকে, ইয়ে থাকে, তো যারটা সে ইউজ করবে এটাই। তো না, বাংলাদেশে এসব হয়, ইন্টারন্যাশনাল এগুলা। হ্যাঁ, টাকা দিয়ে মেইনলি ডলারে কিনতে হয়, বাট আমরা গ্রুপ বাই করে কেনাই আর কি। সো গ্রুপ বাই করে কিনলে আপনার ওই যে প্যাকেজটা পাচ্ছেন 6 মাস, 1200 টাকা কিনা যায়। এটা হচ্ছে আপনারা যদি মানে একসাথে সবাই ইয়ে করে, তাহলে দেখা যাচ্ছে আমি থেকে ওটা অ্যারেঞ্জ করে দিতে পারবো, সেটা সমস্যা হবে না। মানে একা কিনতে গেলে আপনার আবার অনেক টাকা খরচ হয়ে যাবে, এটা গ্রুপ বাইতে করতে হয়। মানে এরও ইউজারের দাম অনেক, আমরা যদি এসি আমরা প্রাইসিং দেখি তাহলে বোঝা যাবে। তো আমরা যেটা করি, এগুলো গ্রুপ বাই কেনা যায়, বাট স্টেপসটা এখন আর গ্রুপ বাইতে কেনা যায় না, এই জন্য স্টেপস আর কাউকে সাজেস্ট করি না। আহ,
তো আমরা মানে অনেক টাকা অনেক ফাও খরচ করি, এটা দেখেন যে মিনিমাম $117, এটা যদি সিঙ্গেল কেউ কিনতে চায় সেটা গ্রুপ বাইতেই কিনতে হয়, তাহলে ওই যে খরচটা অনেক কম, তা নাহলে সমস্যা। তো যেটা বললাম যে আমরা অনেক ফাও খরচ করে ফেলি, অনেক টাকা নষ্ট করি, বাট এই পারপাজে এই টাকাটা আমার কথা শুনে খরচ করেন, লাগবেই। কারণ আপনার কম্পিউটার যেটা কিনতেছেন দাম দিয়ে কিনতেছেন, ইন্টারনেট বিল দিচ্ছেন, আর এইটা জাস্ট আপনি ধরেন আজকে কিনলে 6 মাস আপনি নিশ্চিন্ত থাকতে পারছেন, 6 মাস আপনার লাগছে না, আর এর ভিতরে আলহামদুলিল্লাহ যদি একটা কাজ পেয়ে যান আপনার টাকা উঠে গেল। তো আমি বলবো যে এইটাতে কার্পণ্য করবেন না, লিস্ট আমার কথা শুনে, ঠিক আছে? কারণ আহ, আমরা হরহামেশা বিভিন্ন ক্ষেত্রে টাকা ইনভেস্ট করি, খরচ করি, বাট কাজের জন্য একটা কিছু করেন। আমার আমাকে যদি আপনাদের এক্সপার্ট মনে হয় তাহলে আমার এক্সপার্টিজের কথা শোনেন, ঠিক আছে? তো এটা আপনাকে মানে বিফল দেবে না বা ইয়ে করবেন, কারণ প্রত্যেকটা কাজে যে করবেন আপনার টুলের সহযোগিতা লাগবে, প্রত্যেকটা রিপোর্ট অ্যানালাইসিস রিসার্চ সব কাজে লাগবে, এবং এই যে ফাইল পত্রগুলো তৈরি করবেন আপনার নিজের করতে হবে। তাহলে এগুলো করতে গেলে আপনি বাসায় গিয়ে তো এই টুল ইউজ করতে হবে, আদারওয়াইজ তো করতে পারবেন না। এই কারণে এটা রিকমেন্ডেড একদম 100%। একটা সময় বলতাম যে যে কিনবে কিনবে না কিনবে, কিন্তু এখন বলে দিই যে ভাই যেহেতু আসছেন আমি চাই আপনারা 100% এফোর্টটা দেন, ঠিক আছে? তো এই আর কি। তো এটা হচ্ছে আপনারা গ্রুপ বাই করতে চাইলে আপনারা নিজেরা একটা ইয়ে করেন, ডেট ফিক্স করে সেদিন আমাকে বললে আমি এটা করব। জি। হুম হুম। হ্যাঁ। না, সার্চ ভলিউম তো এক একটার এক এক রকম হইতে পারে, এটা আমাদের জানি। হ্যাঁ, আমি জাস্ট এইটা অর্ডার করে দিছি কারণ কি যে সবাই দেখে কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল কি আছে। সার্চ ভলিউম সবাই যে মিনিমাম যেটা বলে দেয় ওর উপরে থাকলেই হয়েছে। কারণ হ্যাঁ, কিওয়ার্ডের সাথে এইটা, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এটা, এই কিওয়ার্ডের ডিফিকাল্টি এটা। না, আমি যখন এখানে অর্ডার করে দিছি তখন এই টোটাল ধরে অর্ডার হয়েছে। যখন এটা অর্ডার করছি না তখন এই টোটাল ধরে চেঞ্জ করে দিছে, ওটা এই অনুযায়ী সাজাই দিছে সব। অবশ্যই মিল আছে। বোঝা গেল তাহলে বিষয়টা? জরুরি। সবাই বলতে কি যে দেখা যাবে একজন দুইজনের সমস্যা থাকে অনেক সময়, ঠিক আছে? তারা আমার সাথে পার্সোনালি কথা বললেন, ঠিক আছে? বা তাদের দেখা যাচ্ছে এক দুইজন হলে সেটা ইয়ে করা যায়। তখন দেখা যাচ্ছে যে অনেকের পেমেন্ট অনেক সময় সমস্যা হয় বা ঝামেলা থাকে। তো সেটা আমি হচ্ছে কনসিডারেশনে দিয়ে হয়তোবা আমরা বললাম যে আমরা পেমেন্টটা এই ২ টা পরে দিব। কিন্তু আ সেইটা যেন বাধার কারণ না হয়। আমি সেটা বলব। ঠিক আছে? দেখা যায় অনেকের হয়তোবা ৫ দিন ১০ দিন দেরি হইতে পারে। না, আমাদের ওই প্ল্যানে টোটাল মিলে আপনারা আছেন কয়জন? ২, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৩ রানা ভাই আছে ১৪, ১৪, ১৪ তে আমাদের যদি আমরা লিমিট করি ৫, ৬ মাসের ইয়ে দিতে হবে। ওই তো আমরা যেটাই করি আমরা হচ্ছে ওই প্ল্যানে গেলে আমাদের ওইভাবে ভাগ করে দেবে না, যে যা লাগে ওরা করে দেবে না, ঠিক আছে? ওটা নিয়ে আমাদের হেডেক নাই। যে ধরেন আমরা আমাদের ১৪টায় ওদের ২টা প্ল্যান কিনা লাগলো সেটাও ওরা করবে। না, ফ্রিতে প্র্যাকটিস হবে না। না, আপনি গেলে আপনাকে দেখাবে না যে ওই ইয়ে। হ্যাঁ, ওই হচ্ছে ফ্রিতে গেলে দেখাবে না যে প্ল্যান আপগ্রেড করেন, নাহলে ডেটা দেবেন না। হ্যাঁ, ২-৩টা দেখায় সব ঝাপসা করে দিবেন। এই আর কি। তো এটা আমাদের আজকে তো কি বার? সোমবার। আগামী ক্লাস হচ্ছে বুধবার। বুধবারে আমরা এর পরের পার্ট করবো আর কি, কিওয়ার্ড রিসার্চের এক্সটেন্সিভ যে পার্ট গুলো আছে। মানে আমরা আজকে বেসিক করলাম, এরপরে আমরা আরেকটু ডিপে ঢুকবো, তারপরে ক্লাসে আরেকটু ডিপে মোটামুটি আমরা তারপরে এটা ক্লোজ করব, তারপরে আমাদের এসইও এর পরে পার্টে যাবে, ব্যাকলিংকের পার্টে যাবে। তো এই আর কি সেগমেন্ট আমাদের। আর এটা হচ্ছে আপনারা শনিবার ডেট ফিক্স করতে পারেন, শনিবার, ঠিক আছে? আগামী শনিবারে, তাহলে সে অনুযায়ী। হ্যাঁ,
তাহলে এর ভিতর যদি পারেন, আমি জাস্ট আপনাদের ফ্লেক্সিবল করা, যদি আপনারা পারেন তাহলে বুধবারও নিয়ে দেওয়া যাবে। ওটা হচ্ছে ওদের পেমেন্ট করে দিল না, access দিবে। হ্যাঁ, মানে না সবার এটা তো ওনারা ইন্ডিভিজুয়ালি দেবে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের অন্য স্টুডেন্ট ব্যাচে আমরা নিয়ে দিত। না দেখা যাচ্ছে সবাই একসঙ্গে না বললো, এক দুইজন দুইজন করে করে নিল। না, একজন দুইজন করে হয় না। আমি কি বলবো বুঝতে পারছেন? না, ওই একজন দুইজন করে না, 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 ওই ঝামেলা আমি নিতে পারবো না ভাই। একদিনে করবেন, একদিনেই করবেন, তাহলে আমি একবারে ঝামেলা মিটাই দেবো। কারণ ওই একদিন একজন নিলে আর একদিন দুইজন নিলে ওই পেমেন্ট কে করে বেড়াবে আর কে না আমি করবে? তো আমাকে ডেট ফিক্স করতে চাই না। বুঝতে পারছেন? কারণ আমার তো শনিবার দিন, ওদেরকে ইয়ে করে দিতে হবে। তাহলে শনিবার দিন